নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। বহু অপেক্ষার পর আবার আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় একেন বাবুর রহস্য অ্যাডভেঞ্চার গল্প নিয়ে। প্রথমেই কৃতজ্ঞতা জানাই ডক্টর সমিতা দাস দাশগুপ্ত ম্যাডামকে, যার অনুমতিতে আজকের অডিও স্টোরিটি আমরা উপস্থাপনা করতে চলেছি। ধন্যবাদ জানাই দ্য ক্যাফে টেবল পাবলিকেশনসকে আমাদের পাশে থাকার জন্য। কৃতজ্ঞতার ভালোবাসা জানাই সুস্মিতা দিদিকে, যিনি না থাকলে এই প্রজেক্টটি বাস্তবায়িত করা সম্ভব ছিল না। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো আমাদের উপস্থাপনা। আর হ্যাঁ, ইউটিউবের নতুন ফিচার্স অনুযায়ী কমেন্ট বক্সের শুরুতেই তোমরা পেয়ে যাবে হাইপ বাটন। গল্পটিকে হাইপ করে দিয়ে ইউটিউব অ্যালগোরিদমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন। সুলেখক সুজন দাশগুপ্তের কলমে একেন বাবুর রহস্য অ্যাডভেঞ্চার সিরিজের গল্প আইডিয়াল জুয়েলারি। আজ সকাল থেকেই প্রমথ মারমুখ হয়ে আছে। আমি আর একেনবাবু আমরা নাকি অ্যাপার্টমেন্টটাকে আস্তাকুর বানিয়ে ফেলেছি। এদিক ওদিক কাগজপত্র ফেলার বদভ্যেস আমার আছে ঠিকই, কিন্তু একেনবাবুর তুলনায় আমার অপরাধ নিতান্তই গৌণ। উনি থালা ভর্তি খাবার শোবার ঘরে নিয়ে যান। খাওয়া শেষ হলে অনেক সময় এঁটো থালা কিচেন সিঙ্কে রাখতে ভুলে যান। নোংরা জামাকাপড় লন্ড্রি বাস্কেটে না ফেলে হয় খাটের তলায় নয় আলমারির কোণে গুঁজে রাখেন। বই নামিয়ে বুক শেলফে তোলেন না। এইরকম নানা অপরাধের মধ্যে যেটা প্রমথকে সবচেয়ে বেশি উত্ত্যক্ত করে সেটা হলো ওর আধ খাওয়া কফির কাপগুলো টেবিলে, মেঝেতে, বুক শেলফে যত্রতত্র ছড়িয়ে রাখার অভ্যাস। যাই হোক, আজ সকালে আমাদের 14 পুরুষ উদ্ধার করে প্রমথ বসার ঘরটাকে ভদ্রস্থ করার কাজে লেগেছে। প্রমথর কাজে আমি নাক গলাই না, কারণ ওর গোছানোর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেটা আবার মাঝে মাঝেই বদলায়। আমি যাই করি না কেন সেটা ঠিক তখনকার গোছানোর ধারার সঙ্গে মেলে না, ফলে অশান্তি হয়। তাই সোফায় বসে একটা গল্পের বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু তারও কি জো আছে? একেন বাবু অ্যাজ ইউজুয়াল নিউ ইয়র্ক টাইমস খুলে বকবক করে কানের মাথা খাচ্ছেন। দেখছেন স্যার পাকিস্তানের আইএসআই এর কাণ্ড। এমনভাবে কথাটা বললেন যে জিজ্ঞেস করতেই হলো, কি কাণ্ড? লাখ লাখ ডলারের জাল নোট এদেশে ছেড়েছে। সাহসটা দেখুন, ইন্ডিয়াতে ছাড়লে ধরা পড়ার চান্স কম থাকতো, তা বলে এদেশে। কি করে জানলেন লাখ লাখ? এখানে একটু অনুমান করেছি স্যার। জ্যাকসন হাইটসে একটা জাল নোট পাওয়া গেছে বাংলাদেশি দোকানদারের কাছে। সে বলেছে নোটটা পেয়েছে এক পাকিস্তানি খদ্দেরের কাছ থেকে। এখন একটা নোট জাল করে থেকেও লাভ করবে না। আরে লাভ না হোক, ক্ষতিও তো হচ্ছে না, কিছু ডলার তো বাঁচছে। কি যে বলেন স্যার, বাট দিস ইজ নট গুড ফর দ্য কমিউনিটি। এখানকার সাদারা বাদামি চামড়া সব্বার ওপর চড়বে। এই যে স্যার দেখুন দেখুন, আইএসআই হতেই হবে। জাল নোটের একটা বান্ডিল উদ্ধার হয়েছে একটা রেস্টুরেন্টের টয়লেট রুম থেকে। মালিক জানে না এটা কে ওখানে রেখেছে। বলছিলাম না স্যার, আমেরিকায় এসব জাল ব্যাপারটা চলে না। আচ্ছা, আপনি বারবার আইএসআই বলছেন কেন বলুন তো? আসলে স্যার ওদের খুব এক্সপার্টিস আছে এই ব্যাপারে। আমাদের কথাবার্তাগুলো প্রমথর কানে কতটা যাচ্ছিল জানি না। নিজের কাজ থামিয়ে বলল, উফ, এই ভ্যারেনটা না ভেজে আমায় একটু সাহায্য করতো, আর ওস্তাদি না করে যেভাবে বলছি সেইভাবে কর। তারপর একেন বাবুর দিকে তাকিয়ে বলল, এই যে আপনিও। প্রমথর মেজাজ যখন সপ্তমে চড়ে থাকে আমি ওকে ঘাঁটাই না। তড়িঘড়ি বই রেখে যখন উঠছি, একেন বাবু পা নাচাতে নাচাতে প্রশ্ন করলেন, স্যার কথাটা ভেরেন্ডা না এরন্ডো? আপনার আস্পর্ধা তো কম নয়, দেখছেন ও ক্ষেপে আছে। না না স্যার, আমিও উঠছি। আসলে কি না, ওটা নিয়ে আমার বরাবরই একটা কনফিউশন আছে। অ্যারেন্ডো আর ভ্যারেন্ডো দুটোই একই ব্যাপার, আর দুটোই আপনাদের মতো ইউজলেস। এই বাপি, তুই গিয়ে বাথরুমটা ধর যা। এই যে আপনি, আমি বাইরের ঘরটা পরিষ্কার করছি, আর একেন বাবু আপনি নিজের ঘরটা পরিষ্কার করে দয়া করে আমাকে উদ্ধার করুন। তা করছি স্যার, কিন্তু এরন্ডোকে ইউজলেস বলবেন না।
রেডির তেলের সোর্স ওটা। ব্রজদুলাল বাবু তো ওই তেল বেচেই ক্যাস্টর অয়েল কিং হয়ে গেলেন। রেডির তেলই ক্যাস্টর অয়েল নাকি? যত সব। এই তোরা কি কাজ করবি নাকি বকবকি করবি? হ্যাঁ, বলেই প্রমথ কড়া কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় ডোরবেলটা বেজে উঠল। এটাকে কাকতালীয় ছাড়া আর কি বলবো জানি না। দরজা খুলেই একেনবাবু। কি সৌভাগ্য স্যার, আসুন আসুন বলে যাকে ঘরে ঢোকালেন তিনি আর কেউ নন, ব্রজ ক্যাস্টর অয়েলের মালিক কোটিপতি ব্রজদুলাল দত্ত। কাঁচা পাকা চুল, আশু মুখুজ্জে টাইপের গোঁফ, চোখে সোনালি ফ্রেমের চশমা, গলাবদ্ধ নেহেরু জ্যাকেট। দেখা মাত্রই চিনতে পেরেছিলাম। চিনতে পারার কারণটাও বলি। বছর দুয়েক আগে 1 মাসের জন্য কলকাতায় বেড়াতে গিয়েছিলাম। সেই সময়ে প্রৌঢ় ব্রজদুলাল বাবুর দ্বিতীয় বিয়ে নিয়ে প্রচুর কেচ্ছা কাহিনী বড় বড় হেডলাইন দিয়ে পত্রিকায় ছাপা হচ্ছিল। নিচে পাশাপাশি থাকত এক তরুণী আর ব্রজদুলাল বাবুর ছবি। মোটামুটি যা উদ্ধার করেছিলাম সেটা হলো ব্রজদুলাল বাবু পিঠের ব্যথায় প্রায় শয্যাশায়ী থাকতেন। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, হাকিমি সব ফেল, এমনকি ফিজিক্যাল থেরাপিস্টদের স্ট্রেচিং এক্সারসাইজও। সেই সময় এক তরুণী এলেন ব্রজদুলাল বাবুর জীবনে। ভলাপচুয়াস সেক্সি চেহারার এক মাসাজ থেরাপিস্ট। ব্রজদুলাল বাবু বন্ধুদের বলতেন মেয়েটির আঙুলে নাকি জাদু আছে। ব্রজদুলালের সমস্ত ব্যথা বেদনার উপশম ঘটত সেই আঙুলের কোমল কঠিন স্পর্শে। তারপর থেকেই ব্যথাটা ঘন ঘন উঠত, মেয়েটিকেও আসতে হতো ঘন ঘন। নিন্দুকদের ধারণা পুরোটাই ধাপ্পা। ব্যথা নিশ্চয়ই ছিল, কিন্তু যত না ব্যথা তার থেকে বেশি দরকার ছিল সুন্দরী তরুণীর উষ্ণ সান্নিধ্য। 4 মাসের মধ্যেই মেসাজ থেরাপিস্ট হয়ে গেলেন ব্রজদুলাল বাবুর শয্যা সঙ্গিনী। শাস্ত্রমতেই বিবাহ। 55 বছরের পাত্র, 25 বছরের পাত্রী। 55 বছরের কাউকে কোনো মতেই বৃদ্ধ বলা চলে না, কিন্তু তাও বৃদ্ধস্ব তরুণী ভার্যা বলে হাসি ঠাট্টা চলত। সেখানেই কিন্তু ব্যাপারটার পরিসমাপ্তি হয়নি। ব্রজদুলাল পত্নীর বিবাহ বহির্ভূত কিছু ইন্টারেস্ট ছিল বলে মনে হয়। ইন্টারনেটে সৌজন্যে সেই সব খবর পড়তাম। বিয়ের কিছুদিনের মধ্যেই খবর রটল ব্রজদুলাল পত্নী সন্তান সম্ভবা। ভুয়ো খবর, কিন্তু অনাগত সন্তানের পিতা কে এই নিয়েও কিছুদিন বিভিন্ন নেট ফোরামে মুখরোচক আলোচনা চলেছিল। যাক সে কথা। ব্রজদুলাল বাবুর কেচ্ছা কাহিনীর খবরগুলো জানতাম, কিন্তু একেনবাবু যে ব্রজদুলাল বাবুকে ব্যক্তিগতভাবে চেনেন সেটা জানা ছিল না। নিউ ইয়র্কে খবর না দিয়ে কারোর বাড়িতে কেউ এসে উদয় হয় না সাধারণত। বোঝাই যায় ভদ্রলোক এইসব ফর্ম্যালিটির ধার ধারেন না। প্রমথ ওকে না চিনলেও ওর কেতাদুরস্ত পোশাক, কাঁচা পাকা চুল এবং চলাফেরার আভিজাত্য থেকে বুঝে গেল উনি একজন কেউ কেটা। চট করে ঘরে গিয়ে গেঞ্জির ওপরে একটা শার্ট চাপিয়ে এলো। পরিচয় পর্ব শেষ হলে ব্রজদুলাল বাবু একেনবাবুকে বললেন, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। নিশ্চয়ই স্যার, বলুন কি করতে পারি। ভদ্রলোক চকিতেই আমার আর প্রমথর দিকে তাকালেন। আসলে ব্যাপারটা খুবই প্রাইভেট, তাই একটু আলাদাভাবেই আপনাকে বলতে চাই। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমার সমস্ত কেসেই ওরা জড়িত থাকেন। আমাকে বলা যা, ওদের বলাও তা। আমার একটু অস্বস্তি লাগছিল। একজন বয়স্ক মানুষ যখন প্রাইভেসি চাইছেন, আমি নিজেই চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। প্রমথ আমার দেখা দেখি উঠে পড়ল। একটা হাত তুলে আমাদের উঠতে বারণ করলেন ব্রজদুলাল বাবু। রুমাল বের করে নাক মুখ ঢেকে বেশ কয়েকবার হাঁচলেন। এক্সকিউজ মি, এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাড়াতাড়ি জল এনে দিতেই সাইড পকেটে রাখা পিল বক্স থেকে একটা বড়ি মুখে দিয়ে পুরো জলটা খেলেন। আপনাদের অ্যাপার্টমেন্টে কোনো ফুল আছে? প্রমথর গার্লফ্রেন্ড ফ্রান্সিসকা গতকাল একগুচ্ছ ডালিয়া ফুল নিয়ে এসেছিল। নিশ্চয়ই প্রমথর শোবার ঘরে ওটা আছে। হ্যাঁ আছে। তা আপনার কি ফুলে অ্যালার্জি নাকি? ওকে, হ্যাঁ মানে কিছু কিছু ফুলে। তবে এই ওষুধটা খেয়েছি, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। প্রমথ ইতিমধ্যে বুদ্ধি করে একটা টিস্যুর বাক্স নিয়ে এসেছে।
খুব চট করে অ্যালার্জি চলে যায় না। থ্যাংক ইউ। একটা টিস্যু তুলে নাকটা মুছলেন ভদ্রলোক। চশমা খুলে চোখটা চুলকালেন বেশ কয়েকবার, তারপর চশমা পরে বললেন, আসলে আসলে ব্যাপারটা একটু এম্বারেস। এক্সকিউজ মি। বলে একটু চুপ করে আবার নাকটা মুছলেন। সশব্দে হাঁচলেন আরেকবার। প্রমথ ওয়েস্ট বাস্কেটটা সামনে এগিয়ে দিয়ে বলল, এই যে এইখানে টিস্যুটা ফেলতে পারেন। থ্যাংক ইউ। একটু কফি খাবেন স্যার? না না, ঠিক আছে। আসলে আমি যে কিভাবে শুরু করব সেটাই ভাবছি। একটা দোকানে কাফলিং কিনতে গিয়ে ঝামেলাটা শুরু হয়। আমার সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু মেয়েটা যে এইভাবে আমাকে ফাঁসাবে আমি আমি কল্পনাই করতে পারিনি। কিন্তু এখন তো সেসব ভেবে আর লাভ নেই। দাঁড়ান স্যার, এভাবে বললে আমার মাথায় ঠিক ঢুকবে না। আপনি প্রথম থেকে একটু ডিটেইলে বলুন। কোনো কিছু যেন বাদ দেবেন না, অদরকারি মনে হলেও বাদ দেবেন না। হ্যাঁ বলছি। এখানে দিন 15 আগে এসেছিলাম। বিজনেসের একটু কাজ ছিল, এই দিন সাতেকের ব্যাপার। তারপর ওয়াইফকে নিয়ে একটু বেড়াবো, এটাই ছিল প্ল্যান। ও আগে আমেরিকায় আসেনি, তাই 1 মাস এদেশে কাটাবো প্ল্যান করেই এসেছিলাম। বিজনেসের কাজ মানে সারাদিন কাজের পর ককটেল, ডিনার, সব কিছু শেষ হতে বেশ রাতই হচ্ছিল। ট্যাক্সি না ধরে তাই একটু হেঁটেই হোটেলে ফিরতাম। সঙ্গী হতো শ্রীবাস্তব, মানে বেশ কয়েক বছর হলো আমার কোম্পানিতে কাজ করছে। ও শুধু আমার মার্কেটিং ডিপার্টমেন্টের হেডই নয়, বলতে গেলে ও আমার খুব কাছের লোক। আমার পছন্দ অপছন্দ সব কিছুরই খোঁজ রাখে। তো ওই একদিন হাঁটতে হাঁটতে আমাকে বলল এই আইডিয়াল জুয়েলারির কথা। দোকানটার স্পেশালিটি নাকি ডায়মন্ড কাফলিংক। কাফলিংক স্যার? হ্যাঁ, মানে যেগুলো ড্রেস শার্টে ব্যবহৃত হয়। না স্যার, কাফলিংক তো এই হলিউডে অনেক স্টারদের ব্যবহার করতে দেখেছি। বোতামের বদলে ফুল শার্টের হাতায় লাগায়। আমাদের দেশে তেমন দেখিনি। ঠিকই বলেছেন। নিজে কোনোদিনও কাফলিং ব্যবহার করিনি, কিন্তু ওটা কালেক্ট করা আমার একটা বাতিক বলতে পারেন। না, সুন্দর কাফলিং দেখলেই আমি কিনে ফেলি আর কি। বাইরের ঘরে আমার একটা সুন্দর এটাজের আছে। এটা কি স্যার? হ্যাঁ বলছি। বলে ব্রজদুলাল বাবু টিস্যু তুলে নাকটা আরেকবার ঝাড়তে গেলেন। সেই ফাঁকে প্রমথ বিজ্ঞের মতো বলল, ওটা হলো গিয়ে একটা ফ্রেঞ্চ শব্দ, অর্থ হলো খোলা তাক। মানে ওই সাজিয়ে রাখার জন্য যে জিনিসপত্র রাখে না, ওই এটাজেয়ারে আপনার কাফলিংগুলো রাখতেন স্যার? প্রমথ আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমারও মজা লাগছিল। কাফলিং সংগ্রহ কারো হবি হতে পারে শুনে। ব্রজদুলাল বাবু নিশ্চয়ই সেটা চোখ এড়ায়নি। আমাদের দিকে তাকিয়েই বললেন, আপনারা আমার বাড়িতে আসেননি, আসলে বুঝতেন কি দারুণ আমার কালেকশন। গত বছর একটা হিরে বসানো কাফলিং তো চুরি হয়ে গেল। তারপর থেকে বাইরের ঘরেও সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। তারপর মুখ ঘুরিয়ে একেন বাবুকে বললেন, হ্যাঁ, যেটা বলছিলাম, আইডিয়াল জুয়েলারির দোকানটা ম্যানহাটনের নয়, ওটা হার্লেমে। হার্লেমের অনেক জায়গায় একসময় জঘন্য ছিল, মানে ড্রাগ অ্যাডিক্ট আর গুন্ডা বদমাইশদের একদম আখড়া ছিল ওটা। ইদানিং ভদ্রস্ত হয়েছে শুনেছিলাম। দোকানটা দেখার ইচ্ছে থাকলেও রাতে ওখানে যাওয়াটা খুব একটা সমীচীন হবে কিনা ভাবছিলাম। তো শ্রীবাস্তব বলল কদিন আগেই নাকি ও ওখানে গেছে। জায়গাটা এমন কিছু খারাপ নয়। তাই হোটেলে না ফিরে একটা ট্যাক্সি ধরলাম। শ্রীবাস্তবের ডিরেকশন দিয়ে নিয়ে গেল। রাতে দেখলাম বেশিরভাগ দোকানপাটই বন্ধ হয়ে গেছে বা তারা ঝাঁপ নামাচ্ছে। ভাগ্যক্রমে আইডিয়াল জুয়েলারি তখনও খোলা ছিল। ট্যাক্সিটা দাঁড় করিয়ে আমরা নামলাম। আমি তো দেখেছি, আপনি দেখে আসুন। এই বলে শ্রীবাস্তব গাড়িতেই বসে রইল। সেটাই বুদ্ধিমানের কাজ। দুজনে নেমে এলে ড্রাইভার হয়তো ভাড়া চাইবে, আর ভাড়া পেলেই অদৃশ্য হয়ে যাবে। আমি কিন্তু অত রাত্রে দোকানে আর ঢুকলাম না। বাইরে থেকে এই ডিসপ্লেগুলো দেখলাম।
তার মধ্যে বেশ কয়েকটা দামি ডায়মন্ড কাফলিং চোখে পড়ল। তার মধ্যে একটা তো কাটিংয়ের কোম্পানির স্যাফায়ার ডায়মন্ড কাফলিং। এটার বিজ্ঞাপন আমি ম্যাগাজিনে দেখেছিলাম। কত, ওই $30,000 মতো দাম। এরা বিক্রি করছে মাত্র 25,000-এ। যে মেয়েটি কাউন্টারে দাঁড়িয়েছিল সে অবশ্যই খুবই সুন্দরী। নাক, চোখ, মুখ দেখে মনে হলো ইরানি। আমি ইরানে মাঝে মধ্যেই যাই, ওদের ফিচারগুলো তাই ভালোভাবেই চিনি। ভাবলাম একবার ঢুকি, বরং ভালো করে কাফলিংগুলো দেখি। কিন্তু ওই যে শ্রীবাস্তব ট্যাক্সিতে বসে আছে, বরং জিজ্ঞেস করে কালকে খোলা থাকবে কিনা। তাই ভেতরে ঢুকেই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম। ও বলল, কাল 10টা থেকে 7টা পর্যন্ত খোলা। ধন্যবাদ জানিয়ে বললাম, ঠিক আছে, কালকে আসবো। বিশ্বাস করবেন কিনা জানি না, সেদিন রাত্রে ওই কাফলিংটা আমি স্বপ্নে দেখলাম এবং সেই মেয়েটাকেও আমি দেখলাম। পরদিন দুপুরে এক বন্ধুর সঙ্গে লাঞ্চ ছিল, তো গল্প করতে করতে একটু দেরি হলো। লাঞ্চের পরে বন্ধু আবার টেনে নিয়ে গেল ব্রডওয়েতে ওর আর্টিস্ট বান্ধবীর এক্সিবিশনে। কি বলবো মশাই, অখাদ্য সব ছবি। তারই একটা কিনলাম গলা কাটা দাম দিয়ে। ওরাই নাকি প্যাক করে দেশে পাঠিয়ে দেবে, বই নিয়ে যেতে হবে না। তো সেখান থেকে হোটেলে ফিরতে ফিরতে তখন প্রায় সন্ধে। আগে থেকেই একটা লিমো ঠিক করে রেখেছিলাম, হার্লেমে নিয়ে যাব আর সেই ফেরত নিয়ে আসবে। হ্যাঁ, মনে পড়েছে, সেদিন আবার বাইরে বেশ বরফ পড়েছিল রাস্তায়, তাই লোকজন প্রায় নেই বললেই চলে। যতটা সময় লিমোর লাগার কথা তার থেকে একটু বেশি সময় লাগলো। যখন দোকানের কাছে পৌঁছলাম তখন দেখি ঘড়িতে রাত 7টা বেজে কয়েক মিনিট পার হয়ে গেছে। এমনিতেই এই রাস্তায় দোকানপাট কম, আর এদিকের দোকানগুলো বোধহয় একটু তাড়াতাড়ি বন্ধ হয়। আলো বলতে শুধু রাস্তারই আলো। এবার লিমোটাকে দাঁড় করিয়ে আমি আইডিয়াল জুয়েলারির সামনে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু মেয়েটা দেখলাম ভিতরে আছে। আর দরজার বাইরে সিকিউরিটি শাটার তখনও বন্ধ করা হয়নি। এবার আমি দরজা খুলে ঢুকতেই মেয়েটা বলল, সরি স্যার, দোকানটা বন্ধ হয়ে গেছে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। গতকাল তোমাদের উইন্ডো ডিসপ্লেতে কার্টিয়ার স্যাফায়ার ডায়মন্ড কাফলিং দেখেছিলাম, আমি সেটাই কিনতে এসেছি। আমাদের ক্যাশ ক্লোজ হয়ে গেছে, আই ক্যান্ট সেল ইউ নাও। আর এটার দাম $25,000, জানো তো? আমার বাদামি চামড়া দেখে মেয়েটা হয়তো ভাবছিল কেনার মুরদ আছে কেনা। আমিও ইয়েস বলে আমার এখানকার একটা অফিসের বিজনেস কার্ড মেয়েটার হাতে ধরিয়ে দিলাম। তোমরা ক্রেডিট কার্ড নাও তো? দেখলাম মেয়েটা বিজনেস কার্ডটা বেশ মন দিয়ে দেখলো, তারপর বলল, $2,000 পর্যন্ত, তার বেশি হলে ব্যাংক চেক। ব্যাংক চেক মানে আমাদের ক্যাশিয়ার্স চেক বা ড্রাফট। অর্থাৎ আজ দোকান খোলা থাকলেও কিনতে পারতাম না। আমাদের ব্যাংক তো আবার 6টার আগেই বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওটা আমাকে একটু দেখাও। কালকে ব্যাংক চেক নিয়ে আসবো বা কাউকে দিয়ে পাঠিয়ে দেব, সে নিয়ে যাবে। শিওর। মেয়েটা কাউন্টারের নিচ থেকে ওটা বার করে আমার হাতে দিল। বুঝলাম দোকান বন্ধ হলেও বা এরকম খদ্দের হাতছাড়া করতে চায় না ওরা। নেড়ে চেড়ে মনে হলো মালটা জেনুইন। আমি একটু এদিক ওদিক দেখে ওকে কাফলিংটা ফেরত দিলাম। হ্যাঁ, কালকেই টাকাটা পাঠিয়ে দেব। এই একটাই মাত্র আছে আমাদের কাছে, ডিজাইনটা এখন ডিসকন্টিনিউড। তুমি আসার আগে যদি বিক্রি হয়ে যায় তাহলে দিতে পারবো না তোমাকে। মেয়েটার দিকে এবার ভালো করে তাকালাম। শার্প ফিচার, ঘন কালো চুলের অনেকটাই ঢাকা সবুজ সিল্কের স্কার্ফে, নীলচে সবুজ চোখ, ডিপ ভিনেক ড্রেস। মোট কথা মনের দাগ কাটার মতো চেহারা। আমি সহজে ছাড়লাম না, বললাম, এটা আমার দরকার, এটাই। আমি ক্যাশ অ্যাডভান্স করতে পারি এটার জন্য। তুমি এই সোফায় একটু বসো, এক কাপ কফি খাও, আমি স্টোর মালিককে ফোন করে দেখি কি বলেন। ওকে? কফি পটটা সামনেই ছিল, সেখান থেকে গরম কফি একটা কাপে ঢেলে আমার দিকে এগিয়ে দিল। তারপর 1 মিনিট বলে দোকানের পিছনে একটা দরজা খুলে ভেতরে গেল। একটু বাদেই সে ফিরে এসে বললে,
না, অ্যাডভান্স নিতে পারবো না, স্টোর পলিসি, ভেরি সরি। তাহলে তুমি কখন টাকা পাঠাতে পারবে? হ্যাঁ, কালকে 10টার সময়, ব্যাংক খুললেই। আমরাও 10টার সময় দোকান খুলি, সো তখন যদি কেউ এসে যায়। শোনো, তুমি কিন্তু বিশ্বাস করতে পারো আমি আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে $300-400 কোনো কাফলিংক আছে? আছে। দেখাও। মেয়েটি একটু অবাক হয়ে $350 একটা কাফলিংক বার করলো। আমি মানিব্যাগ থেকে টাকা বার করতে করতে বললাম, এতে অন্তত তুমি বুঝবে যে আমি একজন জেনুইন কাস্টমার। কালকে সকালে আমি ব্যাংক চেক নিয়ে আসবো এই কার্টিয়ার স্যাফায়ার ডায়মন্ড কাফলিংয়ের জন্য। আমি তখন এটা ফেরত দিয়ে যাব। ফেরত তো নিতে পারবো না, কাউন্টারের পেছনে বড় করে লেখা আছে নো রিটার্ন নো এক্সচেঞ্জ। সো না নিলে না নেবে, আই ডোন্ট কেয়ার বলে বিরক্ত হয়ে গুনে গুনে ওই মেয়েটার হাতে 3টে $100 আর একটা $50 নোট দিলাম। মেয়েটা তো হতবাক, বললে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন, তোমাকে একটা কাঁচা রসিদ দিচ্ছি, যদি চাও কালকে ব্যাংক চেকের সঙ্গে এটা নিয়ে এলে টাকাটা ফেরত দিয়ে দেবো। বাট মালিককে কিন্তু কিছু বলবে না, কারণ এথিক্যালি আমি এটা করতে পারি না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? ফারা। মেয়েটা দেখলাম একটা সাদা কাগজে রসিদ লিখতে লিখতে উত্তর দিল। তারপর দেখলাম কি জানি খুঁজছে। দাঁড়াও, এর বক্সটা বোধহয় স্টোর রুমে পড়ে আছে, আমি নিয়ে আসছি। ওকে। এই বলে মেয়েটা আবার অদৃশ্য হয়ে গেল ভিতরে। গেল তো গেলই, আমি অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়েছি। মাথাটাও একটু ঝিমঝিম করছে। কিছুক্ষণ পরে ভেতরের এই দরজার সামনে দাঁড়িয়ে হ্যালো হ্যালো করলুম, কোনো সাড়া শব্দ নেই। তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকলুম। এটা একটা স্টক রুম, কেউ নেই। তারপর আরেকটা দরজা, সেটাও খুললাম। ঘরে দেখলাম একটা নীল আলো চলছে, কিন্তু সেখানেও মেয়েটা নেই। তারপর আমার আর কিছু মনে নেই, বিশ্বাস করুন। যখন জ্ঞান ফিরে এলো তখন দেখি আমি দোকানের সেই সোফাতেই শুয়ে আছি। মেয়েটা তখন সামনে দাঁড়িয়ে। আমি চোখ মেলতেই উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, আর ইউ ফিলিং ওকে নাও? আমি তখনও একটু ঘোরের মধ্যে। তুমি তুমি কোথায় ছিলে? এই কাফলিং এর বক্সটা আনতে ভেতরে গিয়েছিলাম, এসে দেখি তুমি চোখ বুজে সোফায় শুয়ে আছো। আমি তো তোমাকে খুঁজতে ভেতরে গিয়েছিলাম। তোমাকে দেখতে না পেয়ে একটা ওই নীল বাতি জ্বালানো ঘরে ঢুকে জানি না কেন হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল। মেয়েটা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি প্রলাপ বকছি, বুঝলেন। আমি মনে মনে ভাবলাম, আমার কি তবে ডিমেনশিয়া হচ্ছে? কিন্তু আমার তো পরিষ্কার মনে পড়ছে মেয়েটিকে ফলো করার কথা। প্রথমে স্টক রুমে, তারপরে ওই নীল আলোয় ভরা ঘরে ঢোকা। হ্যাঁ, এটা ঠিক যে ইদানিং আমি খুব ভুলে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে প্রায় সেটা মনে করায়। এই তো গতকালে আমি বাথরুমে গেছি দাঁত মাজতে, স্ত্রী বলছে আমি নাকি বাথরুমেই যাইনি। তো হাত ঘড়িতে দেখলাম 7:10। সুতরাং মাত্র মিনিট 5 পার হয়েছে আমি দোকানে এসেছি। এর মধ্যেই কি এত কিছু ঘটে যেতে পারে? ও হয়তো পুরোটাই আমার দিবা স্বপ্ন ছিল। তো নিজেকে সামলে নিয়ে কাফলিংয়ের বাক্সটা হাতে নিলাম। মেয়েটিও মনে হলো দুশ্চিন্তা করছে। জিজ্ঞেস করলো, তুমি নিজে নিজে যেতে পারবে তো, নাকি একটা ট্যাক্সি ডেকে দেবো? না, আইল ম্যানেজ, যেতে পারবো বলে আমি উঠে দাঁড়ালাম। দোকানের সামনে লিমোটা দাঁড়িয়েছিল, সেটা করে সোজা হোটেলে এলাম। হোটেলে পৌঁছানোর খানিক বাদে আমার স্ত্রী ঘরে ফিরল। আমি এই ঘটনাটা ওকে আর বললাম না। বললে আমার ওই ডিমেনশিয়া হওয়ার থিওরিটাই জোরদার হতো। যাই হোক, পরের দিন 9:30 ব্যাংক খুললে আমি একটা 25,000-এর ব্যাংক চেক শ্রীবাস্তবকে দিয়ে পাঠিয়ে দিলাম। নাম ফারা। মেয়েটার একটা ডেসক্রিপশনও দিয়ে দিল। ওই গিয়ে চেকটা দিয়ে কাফলিংটা নিয়ে এলো।
অন্য কাফলিংটা আর ফেরত পাঠায়নি। মাত্র $350 তো ব্যাপার, আর মালিকের সামনে ওটা দিলে মেয়েটা মনে হয় একটু ঝামেলায় পড়তে পারে। তো এটা হলো 3 দিন আগের ঘটনা। একটানা কথাগুলো বলে ব্রজদুলাল বাবু একটু হাঁপাচ্ছেন। একটু কফি বা চা দেবো স্যার? না না, আমি ঠিকই আছি, বরং আর এক গ্লাস জল দিন আমায়। আমি উঠে জল এনে দিলাম। টিস্যু পেপারে আরেকবার নাক ঝেড়ে সাইড পকেটে রাখা পিল বক্স থেকে আরেকটা পিল মুখে দিয়ে অনেকটা জল খেলেন। তারপর গ্লাসটা রেখে বললেন, আচ্ছা আচ্ছা, কতটা বলেছি বলুন তো? ওই 3 দিন আগের কথা। মিস্টার শ্রীবাস্তব কাফলিংটা কিনে নিয়ে এলেন হোটেলে। ও হ্যাঁ, আসল ব্যাপারটা তো ঘটলো তার পরের দিন। আমার কাছে একটা চিঠি এলো, ভেতরে 3টে ছবি। একটা ছবিতে আমি সেই মেয়েটাকে টাকা দিচ্ছি, দ্বিতীয় ছবিতে সেই মেয়েটার নগ্ন শরীরে একটা খাটে শুয়ে আছে, আর আমি সেই খাটের সামনে দাঁড়িয়ে ওর দিকে ঝুঁকে আছি। তৃতীয়টা আরও বাজে একটা ছবি। এবার এর মধ্যে প্রথম ছবিটা ঠিক, কিন্তু দ্বিতীয় আর তৃতীয় ছবিটা কিভাবে উঠল আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তার মানে কি আমি দিবাস্বপ্ন দেখিনি? মেয়েটার খোঁজে দোকানের ভেতরে ঢুকেছিলাম আমি, কিন্তু সেখানে তো মেয়েটাকে শুয়ে থাকতে দেখিনি, তার উপর উলঙ্গ অবস্থায়। তো চিঠি পাবার কয়েক ঘন্টা বাদে একটা ফোন পেলাম। ফ্যাসফ্যাসে গলায় একটা লোক বললে পরের দিন 2টোর সময় কাফলিংটা ফেরত দিতে হবে। কোথায় কিভাবে দিতে হবে তার ইনস্ট্রাকশনটা ফোনে আসবে। তার সঙ্গে আরও বলল যে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেই ওদের কাছে যা যা ছবি আছে সব নাকি সোশ্যাল মিডিয়াতে তুলে দেওয়া হবে। আমি এই ভয়টাই করেছিলাম, বুঝলেন। ফোন কল পেয়ে আমি তো একেবারে বিধ্বস্ত। জানাজানি হলে এই বয়সে আরেকটা লজ্জার ব্যাপার হবে। আমি কিছু বুঝতে না পেরে শ্রীবাস্তবকে সবটা বললাম। শ্রীবাস্তব বললে, আপনি $25,000 দিয়ে কিনেছেন, এর মানে তো আপনাকে ব্ল্যাকমেল করে সেই টাকাটাই ওরা ফেরত নিচ্ছে। কাফলিংটা পেয়ে গেলে যে ছবিগুলো ওরা নেটে তুলবে না তার কি গ্যারেন্টি আছে? এরপর হয়তো ক্যাশ চাইবে। কিন্তু তার থেকেও বড় কথা, ছবিগুলো যদি ফেক হয় তাহলে তুলুক না, আপনি আইনি ব্যবস্থা নেবেন। আমার কাছে কাফলিংটা এমন কোনো বড় ব্যাপার নয়, স্রেফ শখের খাতিরে কেনা। আমার রেপুটেশন তার থেকে অনেক বড়। নতুন করে তাতে কোনো কাদা লাগুক আমি চাই না। তুমি বরং আমাকে সাহায্য করো ওটা ফেরত দেবার ব্যাপারে। ওকে এটা বলার পর আপনার কথা মনে পড়ল, কিন্তু ফোন নম্বর বা ঠিকানা আমার জানা ছিল না। খোঁজখবর করে ঠিকানাটা আজকেই পেলাম, তাই আমি এখানে সোজা চলে এলাম। বেশ করেছেন স্যার, কিন্তু কতগুলো ব্যাপার একটু ভালো করে জেনে নিই। আচ্ছা, কাফলিংটা কি আপনি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আসলে উপায় ছিল না। গতকাল ডেডলাইন ছিল, আমি নিজে দেইনি, শ্রীবাস্তব দিয়েছে। কিন্তু আমি দূর থেকে দেখেছি, পোর্ট অথরিটির মেইন টিকিট প্লাজার কাছে রেস্টরুমের সামনে একটা বালতি রাখা ছিল। সেখানে একটা প্লাস্টিকের ব্যাগে পুড়ে কাফলিংটা রাখার কথা ছিল। সময় দেওয়া ছিল সকাল 10টা থেকে 10:05 মধ্যে। রাখতেই একজন সাফাইয়ের লোক এসে বালতিটা নিয়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল। বুঝলাম স্যার, কিন্তু আমাকে এখন কি করতে বলেন? আমার এখন চিন্তা হচ্ছে, আবার যদি টাকা চায় তখন কি হবে? কারণ ছবিগুলো সবই তো ওদের কাছে। তা চাইতেই পারে। তাহলে আপনি এক কাজ করুন স্যার, নিউ ইয়র্ক পুলিশের কাছে ব্যাপারটা রিপোর্ট করুন। বুঝতে অসুবিধে হলো না পুলিশকে খবর দেবার ব্যাপারে ব্রজদুলাল বাবুর খুবই অনিচ্ছা। নারী ঘটিত কোনো ব্যাপারে পুলিশের কানে খবরটা উঠুক উনি চান না। জিজ্ঞেস করলেন, আর
কি করা যেতে পারে ব্ল্যাকমেলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য? একটু ভাবতে হবে স্যার। ও ভালো কথা, যে দোকান থেকে আপনি কাফলিংটা কিনেছিলেন সেখানে কি গিয়েছিলেন মেয়েটার খোঁজ করতে? না, ভয় হচ্ছিল, গেলে হয়তো আরও ঝামেলায় পড়ব। দোকানের ঠিকানা আছে আপনার কাছে? হ্যাঁ, তা আছে। বলেই পকেট থেকে একটা কাগজ বার করলেন ব্রজদুলাল বাবু। $25,000 একটা রিসিটের উপরে ছাপা আইডিয়াল জুয়েলারি, 134 স্ট্রিট ওয়েস্টের একটা ঠিকানা। এটা কপি, আপনি রাখতে পারেন। অরিজিনালটা আমার কাছেই আছে। ঠিক আছে, এবার টাকা চাইলে টাকা না দিয়ে আমাকে জানাবেন, তখন দেখি স্যার কিছু করতে পারি কি না। এখন আর কিছু করতে পারেন না? কাফলিংটা তো দিয়েই দিয়েছেন স্যার। না না, কাফলিংয়ের কথা বলছি না, ধরেই নিয়েছি ওটা গেছে। আমি বলছি ছবিগুলো ফেরত পাওয়ার ব্যাপারে। আমাদের দেখিয়ে একেনবাবু বললেন, এরা ভালো বলতে পারবেন, কিন্তু ডিজিটাল যুগে সেটা কি আর সম্ভব স্যার? তার মানে সারা জীবন আমাকে ভয়ে ভয়ে কাটাতে হবে? এত দুশ্চিন্তা করছেন কেন স্যার? আপনার কথা শুনে তো মনে হচ্ছে ছবিগুলো জাল, তাই না? শুধু টাকা দেবার ছবিটাই ঠিক, অন্যগুলো নয়, অন্তত আমার জ্ঞানও তো নয়। তাহলে ওটা নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি ভাবছি অন্য কথা। আপনি অতগুলো টাকা দিয়ে কাফলিংটা কিনলেন আর সেটা ভাঁওতা দিয়ে কেউ নিয়ে চলে গেল, এটা তো স্যার অপরাধ। আপনি ধরতে পারবেন ওদের? পুলিশের সাহায্য আমাকে নিতেই হবে স্যার। আপনি নিজে রিপোর্ট করুন বা না করুন, বাজে ছবি দেখিয়ে আপনাকে প্রতারণা করবে, এটা মেনে নেবেন কেন? বেশ, আপনি যা ভালো বোঝেন করবেন। আমি এখানে টাইম স্কোয়ারে আছি, হিলটনের ডাবল ট্রি সুইটসে। এখানে আমি আমার রুম নাম্বার, মোবাইল সব লিখে দিয়েছি। অনেক সময় আমি ফোন তুলি না, তাই আমার অ্যাসিস্ট্যান্ট শ্রীবাস্তবের মোবাইল নাম্বারটাও রয়েছে এইখানে। বলেই আরেকটা কাগজ ধরিয়ে দিলেন। ও হ্যাঁ, ভালো কথা, কিছু অ্যাডভান্স আপনাকে দিয়ে যাই। ওটা নিয়ে এত ভাবছেন কেন স্যার, আগে কাজটা তো হোক। ব্রজদুলালবাবু চলে যেতেই প্রমথ বলল, কি মনে হয় বুড়ো কি আবার ফুষ্টি নষ্টি শুরু করে দিল নাকি? কে জানে স্যার। আপনার একটা কথার অর্থ কিন্তু আমি ধরতে পারলাম না। কোনটা স্যার? ওই যে আপনি ব্রজদুলালবাবুকে বললেন এবার টাকা চাইলে আপনাকে জানালে কি করতেন? একটা গল্পে পড়েছিলাম স্যার, ব্ল্যাকমেলারকে ধরা হয়েছিল জাল নোটের বান্ডিল দিয়ে। জাল নোটগুলো ব্যাংকে জমা দিতে গিয়েই লোকটা ধরা পড়েছিল। কি যা তা বলছেন? জাল নোটের বান্ডিল পাবেন কোত্থেকে? কেন স্যার, কদিন আগেই পত্রিকায় দেখলেন না, একটা জাল নোটের বান্ডিল পাওয়া গেছে। ক্যাপ্টেন স্টুয়ার্টকে বলে যদি সেখান থেকে কিছু ব্যবহার করা যেত। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? উদ্ধার করা জাল নোট ক্যাপ্টেন স্টুয়ার্ট আবার বাজারে ছাড়তে দিতেন? ঠিকই, মনে হয় না স্যার। তাহলে ভাবছি স্যার। আচ্ছা, আপনার ক্লাস কখন শেষ হচ্ছে? আজকে ক্লাসের পরে একটা মিটিং আছে, কিন্তু ওই 5টার মধ্যে ফ্রি হয়ে যাব। তাহলে চলুন না স্যার, আইডিয়াল জুয়েলারি দোকানটা একবার দেখে আসি, ঠিকানাটা তো আছে। মিটিং শেষ করে গাড়ি বার করে আইডিয়াল জুয়েলারিতে পৌঁছতে একটু দেরি হলো। দোকানটা মানধাতা আমলের পুরনো বিল্ডিংয়ের একতলায়। বাইরে থেকে দেখে মনে হয় না খুব দামি কাফলিং এরা রাখে। ভিতরে ঢুকে দেখি সামনে ছোট উইন্ডো থেকে ডিসপ্লেগুলো সরানো হচ্ছে। যিনি সরাচ্ছেন তিনি একজন মোটা সোটা মাঝবয়সী ভদ্রলোক, কাঁচা পাকা চুল, মোটা ভরু, নাকের ওপর একটা বড় আঁচিল। কোনো মেয়ে সেলসপারসন চোখে পড়ল না। মে আই হেল্প ইউ? আজ আমাদের আর্লি ক্লোজিং, 5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। বাকি ডিসপ্লেগুলো একটা বাক্সে ঢুকিয়ে ভদ্রলোক কথাটা বললেন। স্যার, বলছি কয়েকদিন আগে একজন ম্যাডাম আমাকে কয়েকটা হিরে বসানো কাফলিং দেখিয়েছিলেন, তিনি কি আছেন?
একেনবাবুর পোশাক পরিচ্ছদ দেখে তিনি যে দামি কাফলিং খুঁজতে পারেন এটা ভাবা কঠিন। আপনাকে? হ্যাঁ স্যার। কতদিন আগের কথা বলছেন? তা প্রায় দিন চারেক। আপনি বোধহয় ফারার কথা বলছেন। আপনি কোনো কাফলিং দেখেছিলেন, মনে আছে? কার্টিয়ার স্যাফায়ার ডায়মন্ড। সরি, ওটা বিক্রি হয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং স্যার। যিনি কিনেছিলেন তিনি বললেন ম্যাডাম ফারাকে ওটা ফেরত দিয়েছেন। হতে পারে না, আমরা রিটার্ন নিই না, স্টোর পলিসি। ও, তাহলে কি ভুল শুনলাম স্যার? আচ্ছা, ম্যাডামের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করা যায়, বলতে পারেন? বলতে পারবো না। উনি তো এখানে কাজ করেন স্যার। কবে আসবেন? ফারা কদিন হলো আসছে না, কোথায় আছে সেটাও জানি না। ঠিক এই সময়ে বেশ কয়েকজন কাস্টমার দোকানে ঢোকায় ভদ্রলোক ব্যস্ত হয়ে তাদের সঙ্গে কথা শুরু করলেন। একেনবাবু কিন্তু তখনও দাঁড়িয়ে। আমি তাড়া দিলাম, চলুন 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 হ্যাঁ স্যার বলে আমার সঙ্গে এগোলেন। কিন্তু দৃষ্টি দেখলাম দোকানের পেছনে দরজাটার দিকে রয়েছে। গাড়ি পার্ক করেছিলাম পাশের রাস্তায় একটা পার্কিং মিটারের সামনে। হার্লেমে এভাবে গাড়ি পার্ক করতে অস্বস্তি হয়। জানি আমার এই পুরনো গাড়ি কেউ চুরি করবে না, তবে স্রেফ মজা করার জন্যেও তো গাড়ির কাঁচ কেউ ভেঙে দিতে পারে বা টায়ারটা ফাঁসিয়ে দিতে পারে। প্রমথর মতে আমার এই অস্বস্তির কারণ নাকি কুসংস্কার। কালোদের আমি ভয় পাই, আর হার্লেমে কিছু কিছু অঞ্চলে কালোদের আধিক্য রয়েছে। আমাকে খোঁচায়ও সে ব্যাপারে। তুই তো নিজেও কালো, তাহলে কালোদের নিয়ে এত দুর্ভাবনা কেন তোর? যাক কেউ সব কথা। গাড়িটা অক্ষত অবস্থাতেই আছে। গাড়িতে উঠে একেনবাবুকে জিজ্ঞেস করলাম, এবার কি করতে চান? আমি একটু কনফিউজড স্যার। কিছু একটা আছে ওই কাফলিংকে। ব্রজদুলাল বাবুকে ব্ল্যাকমেল করা, তারপর ফারা ম্যাডামের হঠাৎ অদৃশ্য হওয়া। দোকানদার ভদ্রলোক মনে হলো আমাদের সঙ্গে এ নিয়ে কথা বলতে চান না। অবশ্যই চায় না, তবে রিটার্ন না নেওয়ার কথাটা ঠিক বলেছে। রিটার্ন নিলে টাকা ফেরত দিতে হয়। ব্ল্যাকমেল করে মাল হাতাতে পারলে মালটাও থাকে, পয়সাও খরচা হয় না। ভেরি ইন্টারেস্টিং স্যার, কিন্তু মালটা তো নেই বললেন। ব্ল্যাকমেল করে যে মাল হাতিয়েছে দোকানে সেটা কেনই বা রাখবে? নিশ্চয়ই অন্য কোথাও সরিয়ে রেখেছে। হতে পারে, বাট ইট ইজ ভেরি কনফিউজিং স্যার। আর ম্যাডাম ফারাই বা গেলেন কোথায়? ক্যাপ্টেন স্টুয়ার্টকে একটু ফোন করে দেখি যদি কোনো খবর জোগাড় করতে পারেন। ক্যাপ্টেন স্টুয়ার্ট মনে হয় বাইরে কোথাও ছিলেন। মেসেজ পেয়ে একটু বাদেই ফোন করলেন। একেনবাবু আইডিয়াল জুয়েলারি আর ফারার কথা বলতেই কিছু একটা বললেন, যেটা শুনে একেনবাবু উত্তেজিত। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলেন কি স্যার? আপনি শিওর? আমরা তো আইডিয়াল জুয়েলারি থেকেই ফিরছি, কিন্তু ওরা তো কিছুই জানে না। আজকেই? হ্যাঁ 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 স্যার, আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছাবো। আসবেন? নিশ্চয়ই স্যার। হ্যাঁ 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 ঠিক আছে, তখন কথা হবে। গাড়ি চালাচ্ছিলাম, তাই ঠিক বুঝলাম না কি আলোচনা হচ্ছে। ফোন শেষ করে একেনবাবু বললেন, ঘন্টা কয়েক আগে একটা ডেড বডি পাওয়া গেছে। মনে হয় কদিন আগেই খুন করা হয়েছে। বডিটা সম্ভবত ম্যাডাম ফারার, কিন্তু ফর্মাল আইডেন্টিফিকেশন এখনো হয়নি। বলেন কি? কোথায় পাওয়া গেল? হার্লেমে। ডিটেলে কিছু বললেন না। কোন একটা মিটিংয়ে যাচ্ছেন, সেটা শেষ হলে কফি খেতে আসবেন আমাদের বাড়িতে, তখন জানতে পারবো। ইদানিং এই কফি খেতে আসাটা ক্যাপ্টেন স্টুয়ার্টের একটা অছিলা। গোলমেলে কোনো কেস থাকলে সোজা এসে হাজির হন, আসেন কফি খেতে। আর এদিকে কফি খাওয়ার ফাঁকে ফাঁকে একেনবাবুর পরামর্শ নেন। প্রমথ খ্যাপায়। স্টুয়ার্ট সাহেবের তো পরের ধনে পোদ্দারি। আপনার মাথা ঘেটে কেস সলভ করে নিজে বড় সাহেবের বাহবা নিচ্ছেন। হ্যাঁ, আপনার এতে কি ঘোড়ার ডিমটা হচ্ছে শুনি? কি যে বলেন স্যার, কত সাহায্য করেন উনি। বাপির একটা ট্রাফিক ভায়োলেন্সের কেস মাফ করেছেন, আর তো কিছু করতে দেখিনি কখনো। শুনছেন স্যার, প্রমথবাবু না সত্যি। ক্যাপ্টেন স্টুয়ার্ট এলেন 7:30 নাগাদ। খুব ভালোই মুডে আছেন। আজ সকালেই ওর প্রমোশন হয়েছে। এখন থেকে উনি হলেন বড় ইনভেস্টিগেটিভ চিফ, অর্থাৎ নিউ ইয়র্কের সবগুলো বড়, ম্যানহাটন, ব্রঙ্কস,
ব্রুকলিন, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ডের তদন্তের সমস্ত কাজ তদারকি করার দায়িত্ব পেয়েছেন। তার মানে কি স্যার আপনি চিফ ডিটেকটিভ? আরে না না, বলেই ক্যাপ্টেন স্টুয়ার্ট নিউ ইয়র্ক পুলিশের স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করলেন। খানিকটা মাথায় ঢুকল, অনেকটাই না। এই কাহিনীর জন্য সেটা প্রয়োজনীয় নয়। আইডিয়াল জুয়েলারি সংক্রান্ত যেসব আলোচনা হলো সেগুলোই সংক্ষেপে বলি। ফারার মৃত্যুর ব্যাপারটা আলোচনার প্রথমে এলেও সেটা পরে বলছি। আইডিয়াল জুয়েলারির ব্ল্যাকমেলের ব্যাপারটা ক্যাপ্টেন স্টুয়ার্ট জানতেন না। দোকানটার ব্যাপারে ওর আগ্রহ সম্পূর্ণ একটা অন্য কারণে। ইদানিং হার্লেমে বেশ কিছু দোকানে বেআইনি জুয়ো খেলা চলছে। সন্দেহ করা হচ্ছে এই জুয়ো চক্রের একটা সেন্টার হলো এই আইডিয়াল জুয়েলারি। জুয়ো খেলা শুরু হয় দোকান বন্ধ হওয়ার পর। আদি অকৃত্রিম ক্র্যাবস গেম থেকে শুরু করে স্লট মেশিন, রুলেট, অনলাইন ফ্যান্টাসি গেম সব কিছুই চলে। ভিতরে সিসিটিভি তখন বন্ধ থাকে, খেলা শেষ হলে আবার চালু করা হয়। অর্থাৎ এই জুয়ো খেলার কোনো ভিডিও প্রমাণ থাকে না। বছর দশেক আগে ব্রুকলিনে কয়েকটা দোকানে এ ধরনের জুয়ো চলতো। $1000-30 লেনদেন হতো প্রতি সপ্তাহে। হাউস বা দোকান তার থেকে রাখতো ওই 1000-5। সেগুলো বন্ধ করা গেছে। কিন্তু হার্লেম অনেক অর্গানাইজড। গ্যামলিং সেন্টারগুলো মনে হয় ইন্ডিপেন্ডেন্ট নয়, সম্ভবত চালাচ্ছে কোনো মাফিয়া টাইপ ফ্যামিলি। 8-10টা দোকানে মিনি ক্যাসিনো বসিয়ে ভালোই রোজগার করছে। আইডিয়াল জুয়েলারি এদের মধ্যে সব থেকে বড়। আন্ডারগ্রাউন্ড অপারেশনটা তদারক করা হচ্ছে সম্ভবত এই দোকানটা থেকেই। যে কেউ এসব দোকানে গিয়ে জুয়ো খেলতে পারে না, তাদের মেম্বার হতে হয়। মেম্বারদেরও ভালো করে সার্চ করে দোকানে ঢোকানো হয়। নো গান, নো ক্যামেরা। চট করে পেছনের দরজা দিয়ে ঢুকতে হয় যাতে কারো চোখে না পড়ে। এত সব জেনেও এদের গ্রেপ্তার করা যাচ্ছে না কেন স্যার? সেটা করা যেত খেলা চলার সময় হঠাৎ হানা দিতে পারলে, কিন্তু তার জন্য ওয়ারেন্ট চাই। নইলে সেটা হবে ইলিগাল ব্রেক ইন, কোর্টে কেস দাঁড়াবে না। আর ওয়ারেন্টের জন্য একজন জাজকে প্রথমে বোঝাতে হবে যে এই সন্দেহের একটা যুক্তিসঙ্গত ভিত্তি আছে। জাজরা আবার প্রাইভেসিতে এত বিশ্বাসী, কাজটা খুব সহজ নয়। এবার ফারার প্রসঙ্গে আসি। ফারার মৃতদেহ পাওয়া গেছে হার্লেমের একটা পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ের পাশে। বিল্ডিংটা ভাঙা হচ্ছে। দুটো ডাম্পস্টারের মাঝখানে বডিটা রাখা ছিল। সেই জন্যই কদিন কারো চোখে পড়েনি। লুট করাই মনে হয় উদ্দেশ্য ছিল, রেপের কেস নয়। হ্যান্ডব্যাগ, জুয়েলারি সবই অদৃশ্য। ড্রাগ অ্যাডিক্টরা $10 কোটি জন্য খুন করে। নিশ্চয়ই চিন্তায় চেষ্টা করেছিল, বাধা দেওয়া ছুরি মেরেছে। বডিটার প্রিলিমিনারি আইডেন্টিফিকেশন হয়ে গেছে, করেছে নিউ ইয়র্কের ইরানিয়ান অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। মেয়েটি ওদের পাড়াতেই থাকতো, কাজ করতো আইডিয়াল জুয়েলারিতে। মনে হয় যখন কাজ ছেড়ে বাড়ি ফিরছিল তখনই ব্যাপারটা ঘটেছে। পাড়ার ভাইকে খবর দেওয়া হয়েছে ফর্মালি বডিটা আইডেন্টিফাই করতে। আপনি স্যার জানেন কি না জানি না, কিন্তু এই ম্যাডাম ফারার কাছ থেকে আমার পরিচিত এক ইন্ডিয়ান বিজনেসম্যান একটা দামি কাফলিং কিনেছিলেন। তাই নাকি? হ্যাঁ স্যার, ব্রজ দুলাল বাবু। মানে এই বিজনেসম্যানকে দিন দুয়েক আগে ব্ল্যাকমেল করা হয় ম্যাডাম ফারার সঙ্গে কতগুলো ঘনিষ্ঠ, বলতে পারেন ওই অশ্লীল ছবি দেখিয়ে। কাফলিং ফেরত না দিলে সেগুলো নাকি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবেও বলা হয়। তারপর ব্রজদুলালবাবু ঝামেলা এড়াতে কাফলিং ফেরত দিয়ে দেন। পুলিশকে ব্যাপারটা জানাননি, কারণ ওকে ভয় দেখানো হয়েছিল পুলিশের সঙ্গে যোগাযোগ করলেই ছবিগুলো ইন্টারনেটে দিয়ে দেওয়া হবে। ছবিগুলো কি আমি দেখতে পারি? নিশ্চয়ই স্যার, আমি তার বন্দোবস্ত করতে পারি। ক্যাপ্টেন স্টুয়ার্টকে দেখে মনে হলো একটু চিন্তিত। আপনি কি কিছু ভাবছেন স্যার? একেনবাবুর কাছে ক্যাপ্টেন স্টুয়ার্ট সাধারণত কিছু লুকোন না, বললেন, হ্যাঁ নিশ্চয়ই এই কাফলিংটাই ছিল এভিডেন্স। এখন সেটা গন ফর এভার। তার মানে আইডিয়াল জুয়েলারির একটা কাফলিংকে স্পাই ক্যামেরা ঢোকানো ছিল, কারা কারা আসছে কি করছে রেকর্ড করার জন্য। সেটাই মনে হচ্ছে বদমাইশেরা অদৃশ্য করেছে। দাঁড়ান স্যার, আপনি কি করে জানলেন? এফবিআইয়ের এক এজেন্ট দোকানটার উপরে নজরদারি করার জন্য কয়েকদিন আগে একটা দামি কাফলিং কিনে তাতে স্পাইং ডিভাইসটা ঢুকিয়েছিল। পরে পছন্দ হচ্ছে না বলে কাফলিংটা ফেরত দিয়েছিল। কিন্তু আইডিয়াল জুয়েলারি তো রিটার্ন নেয় না। সেই এজেন্টই ইয়াং অ্যান্ড দারুণ হ্যান্ডসাম, কিছু একটা করে ম্যানেজ করেছিল নিশ্চয়ই। অবভিয়াসলি দুষ্কৃতকারীদের মধ্যে কেউ এই স্পাইং ডিভাইসের কথা জানতে পেরেছিল, যার জন্য এই ব্ল্যাকমেল। আমি একটু কনফিউজড স্যার, সেটা জানলো কি করে? সেটা আর জানতে পারবো না,
যেটা জানি যে এজেন্ট স্পাইং ক্যাম রেকর্ডটা ঢুকিয়েছিল আর ওই এজেন্টের পার্টনার যে গত পরশুটা কিনতে গিয়ে দোকানে পায়নি, তারা দুজনেই মিস্টেরিয়াসলি ডেড। মিস্টিরিয়াসলি স্যার? হ্যাঁ, একটা বিশাল ট্রাকের ধাক্কায় ওদের গাড়ি চুরমার হয়ে গেছে। ঘটেছে গভীর রাত্রে, ট্রাকটা অদৃশ্য। ট্রাকটার খোঁজ করা হচ্ছে, তবে আমার মনে হয় এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন করেছে একটা মাফিয়া গ্যাং, যাদের ইনফর্মার FBI-তেও আছে। আই সি। তবে স্যার একটা প্রশ্ন আছে, FBI এর মধ্যে জড়াচ্ছে কেন? গ্যাম্বলিং তো পুলিশের সমস্যা। ঠিক পুলিশের সমস্যা নয়। কিছুদিন আগে একটা বড়সড় জাল নোটের বান্ডিল এই ম্যানহাটনেই পাওয়া গিয়েছিল। এই জাল নোটের ব্যবসা, অর্থাৎ ওগুলো বানানো, ব্যবহার করা, বাজারে ছাড়া, সব হচ্ছে ফেডারেল ক্রাইম, যা FBI-এর এখতিয়ারে পড়ে। কয়েকটা জাল নোটের সঙ্গে আইডিয়াল জুয়েলারির যোগ ওদের এজেন্ট আবিষ্কার করেছে। ঠিক কী করে আমি নিজেও জানি না, কিন্তু ওদের অবস্থাও আমাদের মতো। এমন কোনো তথ্য প্রমাণ নেই যেটা ফেডারেল জজের কাছে পেশ করে খানা তল্লাশের ওয়ারেন্ট বার করতে পারে। এবার বুঝলাম স্যার। যাই হোক, তোমার এই বিজনেসম্যানের সঙ্গে আমি কথা বলতে চাই। আজকে তো আর হবে না, কিন্তু কাল সকালে। ঠিক আছে স্যার, আমি ওকে ফোন করছি। বলেই একেন বাবু বোঁ করে ওর ঘরে চলে গেলেন। হার কেপ্পন লোক, টেলিফোন লাইনে ফোন করলে খরচা বাঁচে। খানিক বাদে বেরিয়ে এসে বললেন, না স্যার, ফোনে ওকে ধরতে পারছি না। ওর এক অ্যাসোসিয়েট শ্রীবাস্তবের সঙ্গে কথা হলো, তিনি ওই একই হোটেলে আছেন আর এই ব্ল্যাকমেলের ব্যাপারটা জানেন। ব্রজদুলালবাবু 8টার আগে ঘুম থেকে ওঠেন না, তারপরে আসতে বললেন। তাছাড়া ব্রজদুলালবাবুর স্ত্রীও আছেন হোটেলে, সেটাও জানালেন। আসলে ব্যাপারটা একটু সেন্সিটিভ তো, তাই বোধহয়। আমি বলেছি কালকে সকালে আমরা আসব। ঠিক আছে, আমি তোমাদের হোটেলে মিট করব। কোন হোটেল? হিলটনের ডাবল টি সুইটস, টাইম স্কোয়ারে। প্রমথও যেতে পারল না। আমি আর একেনবাবু যখন পৌঁছলাম তার আগেই মনে হলো ক্যাপ্টেন স্টুয়ার্ট পৌঁছে গেছেন। বেশ কিছু পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে দেখে সন্দেহ হলো কিছু একটা গণ্ডগোল হয়েছে। সন্দেহটা ভুল নয়। হোটেলের লবিতে ঢুকতেই পুলিশ আটকালো। ভাগ্যক্রমে ক্যাপ্টেন স্টুয়ার্টের এক চেলা, নামটা মনে নেই, একেনবাবুকে চিনতেন। তিনি আমাদের ঢুকতে দিলেন। দোতলায় ব্রজদুলালবাবুর সুইট। সেখানে পৌঁছে দেখলাম ক্যাপ্টেন স্টুয়ার্ট দরজার মুখে দাঁড়িয়ে। আমাদের দেখে এগিয়ে এসে বললেন, ইয়োর বিজনেসম্যান ফ্রেন্ড ইজ নো মোর। 1 ঘন্টা আগে কেউ ওকে মার্ডার করেছে। স্ট্যান্ড টু ডেথ। আমার দুজন কলিগ তোমাদের এ নিয়ে কিছু প্রশ্ন করবে। নিশ্চয়ই স্যার, যতটুকু জানি নিশ্চয়ই বলবো। এই ফ্লোরে মনে হলো অনেকগুলো সুইট। আমাদের তারই একটাতে ক্যাপ্টেন স্টুয়ার্ট নিয়ে গেলেন। খানিক বাদেই সাধারণ পোশাকে দুজন ঘরে ঢুকলেন। তাঁদের একজন ডেভ বল্ডউইন, FBI-এর ফিল্ড অফিসার। দ্বিতীয়জন হলেন 30 নম্বর প্রিসিংকটের ক্যাপ্টেন ল্যারি স্টকটন। আমাদের আলাদা আলাদা বিবৃতি নেওয়া হলো পাশের একটা ছোট ঘরে। প্রথমে একেনবাবুর, তারপর আমার। আমাকে প্রশ্ন করলেন ল্যারি। ব্রজদুলালবাবুর সঙ্গে আমার আর একেনবাবুর কি কি কথা হয়েছে সেটা আদ্যপান্ত জানতে চাইলেন। তারপর প্রশ্নের বাঁকটা একটু অন্য দিকে গেল। ব্রজদুলালবাবুর বিয়ে কতদিন হয়েছে, তার স্ত্রী বা অন্য কোনো বন্ধুদের চিনি কিনা, মিস্টার শ্রীবাস্তব সম্পর্কে কিছু জানি কিনা, ইত্যাদি ইত্যাদি। বুঝতে অসুবিধে হলো না, ওরা ব্যাপারটা পরকীয়া অ্যাঙ্গেল থেকেও দেখছেন। তবে কিছুক্ষণের মধ্যেই ল্যারি বুঝতে পারলেন পরকীয়া অ্যাঙ্গেল যদি কিছু থেকেও থাকে, আমার কাছ থেকে তার কোনো তথ্য পাওয়া যাবে না। আমি ওদের দুজনের কাউকেই চিনি না। আর একেনবাবুও মিস্টার শ্রীবাস্তবের সঙ্গে শুধু একবার ফোনেই কথা বলেছেন। ওদের হাত থেকে ছাড়া পেয়ে বাইরের ঘরে এসে চোখে পড়ল একজন যুবক আর যুবতী শঙ্কিত মুখে সোফায় বসে আছে। একেনবাবু নেই। যুবকটি আমাকে দেখে উঠে এলো। এক্সকিউজ মি, আপনি কি মিস্টার একেন সেন? না না। বলতে বলতেই দেখি ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে একেনবাবু ঘরে ঢুকছেন। বললাম, যাকে খুঁজছেন ইনি হচ্ছেন সেই একেনবাবু। ও, আপনি একেনবাবু? হ্যাঁ স্যার। নমস্কার, আমি শ্রীবাস্তব। ব্রজদুলালবাবু আমার বস ছিলেন। বুঝতে পেরেছি স্যার, আপনার সঙ্গেই তো ফোনে কাল কথা হলো। হ্যাঁ, আসলে আপনার উপর স্যারের খুবই আস্থা ছিল। সুকন্যা মানে স্যারের স্ত্রী, উনি তো খুবই ভয় পেয়ে আছেন।
আসলে বিদেশ বিভুঁইয়ে এসে যদি এরকম একটা মার্ডার কেসে জড়িয়ে পড়ে, মানে পুলিশ তোকে নানাভাবে জেরাও করছে, আমাকেও করছে। সোফায় বসে থাকা যুবতীটি নিশ্চয়ই সুকন্যা, ব্রজদুলাল বাবুর স্ত্রী। হাতে ছোট রুমাল, ঘন ঘন চোখ মুছছেন, অসহায় ভীত সন্ত্রস্ত চেহারা। সুন্দরী ঠিক নন, কিন্তু শোকাচ্ছন্ন চেহারাতেও সেক্সিনেসটা ঢাকা পড়েনি। কি মুশকিল স্যার, পুলিশ তো এগুলো করবেই তদন্তের স্বার্থে, এতে এত ভয় পাবার তো কিছু নেই। একেনবাবু একটু জোর গলাতেই বললেন যাতে সুকন্যারও কানে যায়। তাও যদি আপনি ওনার সাথে একটু কথা বলেন। আসলে সুকন্যা তো শুধু স্যারের স্ত্রী নয়, উনি আমার বহুদিনের পরিচিতও বটে। কথা তো নিশ্চয়ই বলতে পারি স্যার, কিন্তু এই তদন্তে আমার তো কোনো হাত নেই। তা জানি, কিন্তু ও যদি জানে যে ওর স্বার্থ আপনি দেখবেন, তাহলে হয়তো মনে একটু ভরসা পাবে। স্বার্থ তো স্যার দেখেন উকিল। ঠিক আছে স্যার, আমি নিশ্চয়ই কথা বলছি ওর সঙ্গে। তার আগে ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে একটু কথা বলে নিই। একেনবাবু ক্যাপ্টেন স্টুয়ার্টকে কি বললেন জানি না, কিন্তু ক্যাপ্টেন স্টুয়ার্ট দেখলাম সম্মতি দিলেন। একেনবাবু এসে ব্রজদুলাল বাবুর স্ত্রীকে নমস্কার করে বললেন, ম্যাডাম, আমার নাম একেন্দ্র সেন, আমি আপনার স্বামীর পরিচিত। ব্রজদুলাল বাবুর স্ত্রী সুকন্যা ভাঙা ভাঙা গলায় বললেন, আপনার নাম আমি শুনেছি, আপনি প্লিজ ওকে কে হত্যা করলো বার করুন। আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে এরা আমাকে আর সুধীরকে সন্দেহ করছে। সুধীর কে ম্যাডাম? শ্রীবাস্তব, ওকে আমি সুধীর বলেই ডাকি। এটা কেন ভাবছেন ম্যাডাম? যেভাবে আমাদের প্রশ্ন করছে তাতে তো সেরকমই মনে হচ্ছে। ওর অফিস এখানে থাকলেও অফিসের কাউকেই তেমনভাবে আমি চিনি না। আপনার ওপর ওর অনেক আস্থা ছিল। আমার তরফ থেকে আপনি এই তদন্তের ভার নিন প্লিজ। বেশ ম্যাডাম, নিচ্ছি, কিন্তু আপনাকে কিছু প্রশ্ন আমার করতে হবে। এখন তো করা যাবে না, এখানে পুলিশদের কাজ শেষ হোক, তারপর কথা বলবো। আপনি ভয় পাবেন না ম্যাডাম, এরা দোষীদেরই ধরবে, নির্দোষকে নয়। এখন আমরা আসছি ম্যাডাম। মিস্টার শ্রীবাস্তবের নম্বর তো আমার কাছে আছে, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। সকালবেলায় আজ ভালো করে ব্রেকফাস্টটাও খাওয়া হয়নি, তাই সুকন্যার কাছ থেকে বিদায় নিয়ে লবিতে নেমে একেনবাবুকে বললাম, কি মশাই, হোটেলের কফি শপে কিছু খেয়ে নিলে হতো না? খেয়ে পেয়েছেন স্যার, এই হোটেলে খাওয়া মানে তো টাকার শ্রাদ্ধ। তার চেয়ে চলুন না বাইরে কোনো ছোটোখাটো জায়গায় যাই। একটা ডানকিন ডোনাটের দোকান দেখলাম স্যার, সস্তায় ভালো ব্রেকফাস্ট পাওয়া যায় ওখানে। ভালো কতটা হবে জানি না, তো আপনি যখন বলছেন সস্তা, সেটা মানতে আমি রাজি। আমরা যখন বেরোচ্ছি ক্যাপ্টেন স্টুয়ার্টও আমাদের সঙ্গ নিলেন। আপনি স্যার ওদের সঙ্গে গেলেন না যে? আরে না, এটা তো হলো ল্যারির সমস্যা। মার্ডারটা ওর এরিয়াতে ঘটেছে, আর FBI তো আছে সাহায্য করতে। ওদের এখনও ঘন্টা দুয়েক লাগবে। মার্ডার ভিক্টিমের স্ত্রীকে আর একটা সুটে সরিয়ে দেবে, ঘরটা সিল করবে, দু একটা স্টাফকে প্রশ্ন করবে। আমি ভাবলাম অফিসে ফেরার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে যাই। তুমি তো মনে হচ্ছে বিজনেসম্যানের ইয়ং উইডার হয়ে খুনির খোঁজ করবে। আসলে স্যার ম্যাডাম ভীষণ ভয় পেয়ে গেছে, ওকে সাসপেক্ট করা হচ্ছে ভেবে। তা ঠিক, কিন্তু সাসপেক্ট করাটা কি খুব ভুল? তোমাদের এই বিজনেসম্যান একজন মধ্যবয়স্ক লোক, স্ত্রী কম বয়সী যুবতী, যার সঙ্গে বিজনেসম্যানের ইয়ং অ্যাসোসিয়েটের সম্পর্কটা মনে হয় বেশ ঘনিষ্ঠ। বিজনেসম্যান না থাকলে দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে। হাবে ভাবে ওদের অন্তরঙ্গতা খুব স্পষ্ট। হোটেলের অনেকেই সেটা কনফার্ম করেছে। ওরা কি স্যার নিজেদের বন্ধু সম্পর্কটা অস্বীকার করছেন? তা নয়, কিন্তু একে অন্যের বিষয়ে উত্তর দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে না। বোঝাই যাচ্ছে ওদের এই রঁদেভুগুলো বিজনেসম্যানের অজান্তে হয়েছে। ইন্টারেস্টিং স্যার, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু স্যার খুনটা হয়েছে কিভাবে? স্ট্যান্ড টু ডেথ, আপনি তো তাই বললেন। ঠিক, বিজনেসম্যান যখন ব্রেকফাস্ট খাচ্ছিলেন তখন কেউ সামনে এসে বুকে ছুরি মেরেছে। মাই গড, ঘরে ঢুকলো কি করে? ছুরিটা পাওয়া গেছে? না, আততায়ী কোনো চিহ্ন রেখে যেতে চায়নি, ওটা নিয়েই অদৃশ্য হয়েছে।
ম্যাডাম তখন কোথায় ছিলেন? ওর বক্তব্য সকালে স্নান শেষ করে নিচে কফি শপে ব্রেকফাস্ট খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন স্বামীর দেহ চেয়ারে হেলানো অবস্থায়, বুকটা রক্তে ভেসে যাচ্ছে। হি ওয়াজ ডেড। দেখেই উনি চিৎকার করতে শুরু করেন। একজন পোর্টার করিডোর দিয়ে যাচ্ছিল, সে এসে ব্যাপারটা দেখে রিসেপশনে ফোন করে, সেখান থেকে কেউ পুলিশে খবর দেয়। কটা নাগাদ ঘটেছিল ব্যাপারটা? দাঁড়াও, এই ডানকিন ডোনাটে গিয়ে তো এটা নিয়ে আলোচনা করা যাবে না। তুমি বরং আমার অফিসে চলো, তোমার সঙ্গে একটা ডিল করি। ডিল? আগে চলো তো আমার অফিসে, ডোনাট আর কফি না হয় আমার অফিসেই খাবে। লেটস গো। মিনিট 20 মধ্যেই আমরা ক্যাপ্টেন স্টুয়ার্টের অফিসে পৌঁছলাম। সবার জন্য কফি আর ডোনাটের অর্ডার দিয়ে ক্যাপ্টেন স্টুয়ার্ট বললেন, হ্যাঁ, যে ডিলের কথা বলছিলাম, তোমাকে আমি এই মার্ডারের ব্যাপারে যা জানি সব জানাবো, যাতে তুমি তোমার ক্লায়েন্ট মানে ওই উইডো লেডিকে সাহায্য করতে পারো। তার বদলে তুমি আমাকে সাহায্য করবে আইডিয়াল জুয়েলারির জুয়োচক্র জট খোলার ব্যাপারে। আমি এই ব্যাপারে বিশেষ এগোতে পারছি না, এদিকে চাপ আসছে ওপর থেকে। ডিল? হ্যাঁ স্যার, ডিল। আমার ক্ষমতায় যা কুলায় সবটুকুই করব। গুড। তাহলে এই মার্ডারের ব্যাপারে যতটুকু উদ্ধার হয়েছে বলি। যেটা তোমাকে আগেই বলেছি, বিজনেসম্যানের স্ত্রীর বিবৃতি অনুসারে খুন হওয়ার সময় তিনি ঘরে ছিলেন না, স্নান করে নিচে কফি শপে খেতে গিয়েছিলেন। এটা ঠিক, সকালে উনি মৃতের বিজনেস অ্যাসোসিয়েট শ্রীবাস্তবের সঙ্গে কফি শপে ব্রেকফাস্ট করেছিলেন। এটাও সম্ভবত ঠিক, উনি স্নান করেই কফি শপে গিয়েছিলেন, কারণ শাওয়ার স্টল ভিজে, কার্টেন ভিজে এবং র্যাকে রাখা তোয়ালেও ভিজে। অর্থাৎ সেটা ব্যবহার করা হয়েছিল সকালে, কিন্তু এর থেকে প্রমাণ হচ্ছে না খুনের সময় উনি ঘরে ছিলেন না। রুম সার্ভিসের অর্ডার দিয়েছিলেন বিজনেসম্যান নিজে। গত 8-10 দিন ধরে বিজনেসম্যানই ব্রেকফাস্টের জন্য রুম সার্ভিস নিচ্ছেন, সুতরাং সেটা অস্বাভাবিক কিছু নয়। সাধারণত অর্ডার করেন ফ্রায়েড এগস, টোস্ট, সসেজ আর হ্যাশ ব্রাউন। এদিনও সেটাই করেছিলেন, সঙ্গে টমেটো জুস আর কফি। রুম সার্ভিসের যে স্টাফ খাবার দিয়ে গেছে, সেও ঘরে আর কাউকে বা অস্বাভাবিক কিছু দেখেনি। বিজনেসম্যান অন্যান্য দিনের মতো একাই বসার ঘরে ছিলেন। খাবারের ট্রে টেবিলে রেখে যখন ও চলে আসছে, বিজনেসম্যান দরজাটাকে আনলকড রেখে যেতে বলেন। রুম সার্ভিসের ছেলেটির মনে হয়েছিল কারোর জন্য উনি অপেক্ষা করছেন, দরজা খোলার জন্য খাওয়া ছেড়ে যাকে ওকে উঠতে না হয়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ডোর ল্যাচটাও খুলে রেখেছিল। প্রশ্ন হচ্ছে, কার জন্য বিজনেসম্যান অপেক্ষা করছিলেন? লোকটা কি তোমার ক্লায়েন্ট, মানে ওই ইয়ং উইডোর ফিয়ান্সে, না অন্য কেউ? ইয়ং উইডোর জন্যেও তো হতে পারতো। মনে হয় না। প্রতি সকালেই বিজনেসম্যানের স্ত্রী নিচে খেতে যান। এই রিকোয়েস্ট রুম সার্ভিস স্টাফকে আগে কখনো করেননি। এমন সময় ক্যাপ্টেন স্টুয়ার্টের টেবিলের একটা ফোন বেজে উঠল। আমাকে এখনই ছুটতে হবে, পুলিশ চিফ এমার্জেন্সি মিটিং ডেকেছেন। ক্যাপ্টেন স্টুয়ার্ট তাড়াহুড়ো করে বেরিয়ে যাবার পর কফি আর ডোনাট এলো, সেগুলো সদ্ব্যবহার করলাম। আজ আমার কোনো ক্লাস ছিল না, থাকার মধ্যে ছিল ওই রিসার্চ প্রজেক্টের একটা কাজ, ঘন্টা 2 বেশি লাগার কথা নয়। একেন বাবুকে সেটা বলতেই উনি বললেন, ঠিক আছে স্যার, আমিও সেইভাবেই আপনার অফিসে আসবো। আপনার কাজ শেষ হলে একসঙ্গে হোটেলে গিয়ে সুকন্যা ম্যাডামের সঙ্গে আরেকটু কথা বলবো। আমি না করলাম না, মনে হচ্ছে একটা ইন্টারেস্টিং কেসে জড়িয়ে পড়ছি। প্রমথটা সব অ্যাকশন মিস করছে আর কি, পরে গল্প শুনে আফসোস করবে। আমার কাজ শেষ হতে না হতেই দেখি একেনবাবু অফিসে এসে হাজির। বললেন, চলুন স্যার, সুকন্যা ম্যাডাম ঘরেই আছেন, ও নতুন ঘরের নম্বরটা দিয়েছেন। আমরা যখন গিয়ে পৌঁছলাম, সুকন্যা তখন একজন বয়স্কা মহিলার সঙ্গে কথা বলছিলেন। দূর সম্পর্কের মাসি, নিউ ইয়র্কে ছেলের কাছে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দেখা করতে এসেছেন। একেনবাবু ঠিক করলেন ওদের ডিস্টার্ব না করে শ্রীবাস্তবের সঙ্গে কিছু কথা বলবেন। শ্রীবাস্তব নিজের ঘরে ছিলেন না, হোটেলের বিজনেস সেন্টারে বসে কতগুলো কাগজপত্র দেখছিলেন। খোঁজ খবর করে সেখানে গিয়ে পৌঁছতেই আমাদের দেখে অবাক হয়ে একটা শুকনো হাসি দিয়ে অভ্যর্থনা করলেন। ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু ঘরে বোধহয় ওর মাসি বসে আছেন, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু কথা বলি। ও আপনারা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ব্রজদুলাল বাবুকে কিছুদিন আগে কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, সে ব্যাপারে আপনি কতটুকু জানেন? দেখুন, আমার ধারণা অনেকটাই জানি। উনি $25,000 দিয়ে একটা কাফলিং কিনেছিলেন আইডিয়াল জুয়েলারি থেকে।
স্যার ছিলেন একজন সিরিয়াস কাফলিঙ্ক কালেক্টর। একদিন এক বিজনেস মিটিংয়ে কাফলিঙ্কের কথা উঠতে একজন দোকানটার কথা বলে, সেটা শুনে জায়গাটা আমি দেখে এসেছিলাম। ছোট দোকান, কিন্তু কাফলিঙ্কের কালেকশন বেশ ভালো। পরে স্যারকে নিয়ে আমি একদিন ওখানে গিয়েছিলাম। এর মধ্যে স্যার নিজেই একদিন ওখানে যান। ফিরে এসে আমাকে বলেন আইডিয়াল জুয়েলারির নামে একটা $25,000 ব্যাংক চেক কাটতে। চেকটা আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকেই কাটতে হয়, কারণ এদেশে স্যারের নিজের কোনো অ্যাকাউন্ট নেই। তবে টাকাটা নেওয়া হয় স্যারের ডিসক্রিশনারি ফান্ড থেকে। এই কাফলিঙ্কটা নিয়েই বুঝলেন পরে একটা সমস্যা হয়। যে মেয়েটি কাফলিঙ্ক বিক্রি করেছিল, স্যারের সঙ্গে তোলা তার কয়েকটা ঘনিষ্ঠ ছবি দেখিয়ে একজন কাফলিঙ্কটা ফেরত চায়। ফেরত না পেলে ছবিগুলো নাকি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হবে। স্যার স্বভাবতই ভীষণ ভয় পেয়ে যান। কী করা যায় এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনাও করেন। আমি বলেছিলাম কাফলিঙ্কটা ফেরত না দিতে। স্যার রাজি হননি। শেষে দুজন মিলে ব্ল্যাকমেলারের কথা মেনে পোর্ট অথরিটির টার্মিনালে ওদের জানানো জায়গায় আমরা কাফলিঙ্কটা রেখে আসি। এই হচ্ছে ব্যাপার। দাঁড়ান স্যার, ছবিগুলো কিভাবে দেখিয়েছিল? ছবিগুলো এসেছিল একটা খামে। কোন ঠিকানায়? হোটেলের? না, স্যারের নামে আমাদের এখানকার অফিসের ঠিকানায় কেউ একটা দিয়ে গেছিল। ইন্টারেস্টিং। একটা কথা স্যার, যে ছবিগুলো ওরা দেখিয়েছিল সেগুলো কি আপনার কাছে আছে? স্যার তো জীবিত নেই, তাই এখন এগুলো দেখাতেও বোধহয় কোনো বাধা নেই। দাঁড়ান। পাশে রাখা ফাইল ফোল্ডার থেকে 3টে ছবি এগিয়ে দিল শ্রীবাস্তব। প্রথম ছবিতে ব্রজদুলাল বাবু একটি সুন্দরী মেয়েকে কিছু দিচ্ছেন, মনে হচ্ছে টাকা। দ্বিতীয় ছবিটা একটু ঝাপসা, মেয়েটি উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। বিছানার একদিকে একটা আলো, অন্য পাশে একটা ফুলদানিতে একগুচ্ছ ফুল। ব্রজদুলাল বাবুর পিছনটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে মেয়েটির বুকে চুমু খাচ্ছেন। তৃতীয় ছবিটা আরও ঝাপসা, মেয়েটিকে জড়িয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় যিনি শুয়ে আছেন তাকে দেখতে অনেকটা ব্রজদুলাল বাবুর মতোই। দুটো ছবি কিন্তু খুব ঝাপসা। আচ্ছা, এগুলো তো বানানোও হতে পারে। এক্স্যাক্টলি, আমারও এটাই মনে হয়েছিল, কিন্তু স্যার ভীষণ ভয় পেয়েছিলেন। অ্যাকচুয়ালি ইদানিং উনি ডিমেনশিয়ায় ভুগছিলেন, প্রায় ভুলে যেতেন একটু আগে কি করেছেন। মাঝে মাঝেই একটা কনফিউশন আর ডিসওরিয়েন্টেশনের মধ্যে থাকতেন। স্যারের মনে হয়েছিল কোনো একটা ঘরে ঢুকে হয়তো এগুলো উনি করেছিলেন। আপনার কি মনে হয় স্যার? আমার বিশ্বাস এগুলো কারসাজি করে বানানো। স্যারকে নিয়ে নানান গসিপ হয়, কিন্তু আমি যতদিন ওকে চিনি অনৈতিক কিছু তো আমি করতে দেখিনি, বিশেষ করে এই সময় যখন জীবনে আর বেশি দিন বাকি নেই। তার মানে এটা ঠিক বুঝলাম না। অ্যাকচুয়ালি স্যার ক্যান্সারে ভুগছিলেন, সেটা ব্রেইন পর্যন্ত ছড়িয়ে পড়েছিল অলরেডি। বড় জোর আর মাস 6 বাঁচতেন কি একটু বেশি। বেশি দিন যে উনি থাকবেনই না সেটা আমরা ধরে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করে এইভাবে যে চলে যাবেন। এগুলো কি আপনি পুলিশকে জানিয়েছিলেন? না, আসলে পুলিশ তো শুধু প্রশ্ন করেছে আর তার উত্তর চেয়েছে। ওদের মেন ফোকাসটা তো আমার আর সুকন্যার ওপরে ছিল, আমাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। কিছু মনে করবেন না স্যার, আপনাদের ব্যক্তিগত সম্পর্ক মানে? দেখুন, আপনি সুকন্যার স্বার্থ দেখছেন, সেক্ষেত্রে আমি কিছু লুকোবো না আপনার থেকে। হ্যাঁ, সুকন্যাকে আমি ভালোবাসি। সুকন্যার সঙ্গে স্যারের বিয়েটা হওয়ার আগে থেকেই বাসি। নানান কারণে আমাদের বিয়েটা হয়নি। স্যার যখন সুকন্যাকে বিয়ে করেন তার আগেই ওর ক্যান্সার ধরা পড়ে। আমরা জানতাম একদিন দুজনই দুজনকে পাবো, শুধু কিছু সময়ের ব্যাপার। কিন্তু আপনি দয়া করে সুকন্যাকে ভুল বুঝবেন না, স্যারকেও কিন্তু বঞ্চনা করেনি, আমার সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্কেও জড়ায়নি, বিশ্বাস করুন। স্যারও আমাদের ভালোবাসার কথা জানতেন, আমাকে স্যার যথেষ্ট স্নেহও করতেন। আচ্ছা, আপনি বোধহয় আমার কথা বিশ্বাস করছেন না, না? কি যে বলেন স্যার, তবে এটা মানতে অনেকেরই অসুবিধা হবে। সেটাই, পুলিশের ধারণা এই খুনের সঙ্গে সুকন্যা আর আমি নাকি যুক্ত। আসলে কি জানেন স্যার,
এই ব্রজদুলাল বাবুর মৃত্যুতে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা তো আপনার আছে, মানে ম্যাডামের অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, সেটা তো আমরাও জানি, কিন্তু সেই সন্দেহ দূর করব কি করে সেটাই জানি না। ট্রু স্যার, ভেরি ট্রু, কিন্তু সন্দেহই তো যথেষ্ট নয়। তার মানে? শুনুন স্যার, মোটিভের সঙ্গে মিনস আর অপরচুনিটি দুটোই দরকার। আপনি যে মৃত্যুর সময় ওর ঘরে ছিলেন সেটা প্রমাণ করতে হবে। ব্রজদুলাল বাবুকে যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। অন্য কাউকে দিয়ে খুন করানো হলে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা বের করতে হবে, তাই না? সেটা কি পুলিশ পারবে স্যার? শ্রীবাস্তব চুপ করে রইলেন। একেনবাবু ওর টিমে না বিপক্ষ দলে, শ্রীবাস্তব বোধহয় সেটা বোঝার চেষ্টা করছিলেন। একটা কথা স্যার, ম্যাডাম সুকন্যা এই ছবিগুলোর কথা জানেন? হ্যাঁ, ছবিগুলো হঠাৎ করেই ও নজরে এসেছিল। কিভাবে স্যার? ওই আমার এই ফাইল ফোল্ডারে মেসিস থেকে কেনা একটা কাটলারি সেটের রিসিট ছিল। সেটটা কিনে আনার পরে ওর খুব একটা পছন্দ হয়নি, তাই ফেরত দেওয়ার জন্য দোকানে রিসিট খুঁজছিল। আমি ওকে বললাম স্যারের পার্সোনাল ফোল্ডারে ওটা আছে। এবার আমারও খেয়াল ছিল না যে ছবিগুলো ওখানেই রাখা আছে। দেখে কি রিয়াকশন হলো স্যার? ভীষণ রেগে গিয়েছিল। এত রাখতে আগে আমি কখনো ওকে দেখিনি। স্যার আনফেথফুল এটাও মানতেই পারছিল না। আমি অনেক করে ওকে বোঝাবার চেষ্টা করলাম ছবিগুলো জাল। স্যার যে আইডিয়াল জুয়েলারিতে কাফলিংটা কিনতে গিয়েছিলেন, মেয়েটা সেখানকারই সেলস গার্ল। নিশ্চয়ই ওখানে দুজনের ছবি তুলে কেউ এখন ফটোশপ করে ছেড়েছে, ভাবছে ব্ল্যাকমেল করে কিছু টাকা পাবে। উনি কি সেটা মেনে নিয়েছিলেন? প্রথমে মানতে চায়নি, পরে শান্ত হয়েছিল। কাফলিংটা যে আপনারা ফেরত দিয়েছিলেন সেটা ম্যাডাম জানেন না। কেন স্যার? ও খুবই বুদ্ধিমতী। কাফলিং ফেরত দেওয়া হয়েছে শুনলে দুয়ে দুয়ে চার করে বুঝে যেত যে ছবিগুলো বানানো নয়। বুঝলাম স্যার, এবার বুঝলাম। পুলিশকে এগুলো দেখিয়েছেন? না স্যার। নয় কেন স্যার? কেউ যে ব্রজদুলাল বাবুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল সেটা তো পুলিশের কাছে একটা দরকারি তথ্য। আসলে ছবিগুলোর বিষয়টা প্রকাশ্যে আনতে চাইনি। পুলিশকে জানালে হয়তো স্যারকে হত্যা করা আরও একটা মোটিভ ওরা খুঁজে পেত। স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে কিছু করেছে, সেটাও তো একটা হত্যার মোটিভ হতে পারে। ভালো কথা স্যার। বিয়ের আগে সুকন্যা ম্যাডাম কি করতেন? সুকন্যা একটা ম্যাসাজ থেরাপি করত। 1 বছর ডাক্তারিও পড়েছিল। তারপরে বাবা মা মারা যাওয়ার পরে আর টাকা কড়ির অভাবে পড়তে পারেনি। ব্রজদুলাল বাবু তো সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকতেন, ম্যাডাম কি তখন হোটেলেই থাকতেন? না না, ওর জন্য তো একটা লিমো ঠিক করা ছিল। ইচ্ছে মতো বেড়াতো, বাজার টাজার করতো। মিটিং না থাকলে আমিও গেছি ওর সঙ্গে। রাত্রে আমরা সবাই ঘুরেছি একসঙ্গে। স্যারের চিন্তা ছিল যাতে ও একা একা বোর্ড ফিল না করে। আচ্ছা, কেউ কি ব্রজদুলাল বাবুর খোঁজ করেছিল গত 2-1 দিনের মধ্যে? গতকাল অফিসে একজন ফোন করেছিল। স্যার ব্যস্ত ছিলেন, তাই আমি জিজ্ঞাসা করলাম কি দরকার। লোকটা বলল, তোমাদের বসের একটা কাফলিং ফেরত দেওয়ার কথা, কিন্তু দেননি। লোকটার গলার স্বর আর বলার ভঙ্গিতে আমার মাথাটা যেন গরম হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলাম কোন কাফলিং। লোকটা বলল, তোমার বস সেটা ভালো করেই জানে। আমি বললাম, সেটা তো ফেরত দেওয়া হয়ে গেছে, আমি নিজে গিয়ে দিয়ে এসছি। লোকটা বলল, লায়ার। আমিও ফোনটা তখন কেটে দিলাম। এগুলো তো সব আপনার পুলিশকে জানানো উচিত ছিল। আপনি তো চান পুলিশ আসল খুনিকে ধরুক, চান না? একেনবাবু ওর টিমে নাকি বিপক্ষ দলে, শ্রীবাস্তব বোধহয় সেটাই বোঝার চেষ্টা করছিলেন। শ্রীবাস্তব কাঁচুমাচু মুখ করে বসে রইলেন। এমন সময় মোবাইলে কেউ ফোন করল। 1 মিনিট। হ্যালো বলে আমাদের দিকে তাকালেন। হ্যাঁ হ্যাঁ, ওরা আমার সঙ্গেই কথা বলছে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ফোনটা বন্ধ করে দিয়ে বললেন, বলছি সুকন্যা আপনাদের জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ স্যার, আমরা এখন যাচ্ছি। বলে একেনবাবু উঠে পড়লেন। হলওয়ে দিয়ে যেতে যেতে আমি জিজ্ঞেস করলাম, কি বুঝছেন মশাই? ভাবছি স্যার। কি ভাবছেন বলুন তো? প্রেম আর জেলাসি অতি বিষম বস্তু স্যার। অথবা শ্রীবাস্তব অতি ঘোরেল একটি লোক, আমাদের ঘোল খাওয়াবার চেষ্টা করছেন।
আমরা যখন দরজায় নক করলাম, সুকন্যা একাই ঘরে ছিলেন। একেনবাবু বললেন, সরি ম্যাডাম, আপনাকে আরেকটু বিরক্ত করব। এর মধ্যেই আমরা শ্রীবাস্তব স্যারের সঙ্গে কথা বলেছি। খুব হেল্পফুল ম্যাডাম। আপনি তো ওকে ভালো করে চেনেন। হ্যাঁ, সুধীর আমার খুব ভালো বন্ধু। শ্রীবাস্তব স্যার বললেন আপনার স্বামী একটা দামি কাফলিং কিনেছিলেন কয়েকদিন আগে। আপনি কি সেটা জানতেন ম্যাডাম? হ্যাঁ, আমি জেনেছিলাম, কারণ তার জন্য $25,000 একটা ব্যাংক চেক কাটতে হয়েছিল। এই নিয়ে সুধীরের সঙ্গে যখন ওর কথা হচ্ছিল, আমি ঘরেই ছিলাম। একটা কাফলিংকের জন্য অতগুলো টাকা? আমি ম্যাডাম কল্পনা করতে পারি না। এর থেকেও দামি কাফলিঙ্ক উনি কিনেছেন। কাফলিঙ্ক জমানো ওর নেশা ছিল। একটা কাউন্টের কাফলিঙ্ক উনি $100,000 দিয়ে কিনেছিলেন। সেই কাফলিংটা এখন কোথায় ম্যাডাম? কলকাতায়। আমি বলছি এই নতুন কেনা কাফলিংয়ের কথা। ঠিক জানি না, তবে সুধীরকে জিজ্ঞাসা করেছিলাম, বলল ও নাকি জানে না। অত দামি একটা কাফলিংক উনি কোথায় রাখতে পারেন? অনেক সময় দামি এবং দরকারি জিনিস উনি কোম্পানির শেফে রাখেন। সুধীরই কাজটা করে। সেই জন্যই আমার অবাক লাগলো যে সুধীরও জানে না। একটা কথা ম্যাডাম, আপনি কি সুধীরবাবুর ফোল্ডারে কয়েকটা ছবি দেখেছিলেন? মানে আপনার স্বামী আর একটি মেয়ের? আজে বাজে বানানো ছবি। আমার স্বামীর বিরুদ্ধে কুৎসা ছড়ানো এর আগেও হয়েছে, নতুন কিছু নয়। কবে দেখেছিলেন মনে আছে ম্যাডাম? 2 দিন আগে। আচ্ছা, তারপরে আপনি হোটেলের বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, একটা কাটলারি সেট ফেরত দিতে গিয়েছিলাম। একা? না, ওর অফিসের একটা মেয়ের সঙ্গে গিয়েছিলাম। আর কোথাও যাননি? না। মিস্টার শ্রীবাস্তব মানে সুধীরবাবুকে আপনার স্বামী কতদিন চিনতেন ম্যাডাম? বছর 2-1। যতদূর জানি ম্যাডাম, আপনার সঙ্গেও তো স্যারের পরিচয় বছর 2-1, তাই না? না, আমি তার আগে থেকে চিনতাম। ওর সঙ্গে সুধীরের পরিচয় হয় আমাদের বিয়ের পর। অল্প দিনের পরিচয় হলেও সুধীরবাবুর ওপর আপনার স্বামীর খুব আস্থা ছিল মনে হয়, তাই না? হ্যাঁ। সুধীরবাবুও আপনার স্বামীকে খুব পছন্দ করতেন? করতো। এই প্রশ্নটার জন্য কিছু মনে করবেন না ম্যাডাম। আচ্ছা, আপনার সঙ্গে সুধীরবাবুর সম্পর্কটা ঠিক কীরকম ছিল? সুকন্যা চুপ করে রইলেন কিছুক্ষণ, মুখটা থমথমে। তারপর খুব আস্তে আস্তে কিন্তু খুব সুস্পষ্টভাবেই বললেন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভুল বুঝবেন না, আমার স্বামীকে আমি ঠকাইনি। তিনিও এই সম্পর্কের কথা জানতেন। আমি যখন ওর জীবনে আসি, তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। শরীরের নানান ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। ওকে সেবা করতে এসেই ওর জীবনে জড়িয়ে পড়ি। আমি জানতাম না ওর আয়ু বছর 2-2.5 বেশি নয়। যদিও উনি মানতেন না, মনের জোরে চলতেন আর কি। আমি জানি না আপনি আমাকে কি ভাবছেন, কিন্তু থ্যাংক ইউ ম্যাডাম। এ নিয়ে আর কোনো প্রশ্ন নয়। এবার বলুন তো, আপনার কি কাউকে সন্দেহ হয়? না, আমি পুলিশকেও সেটাই কিন্তু জানিয়েছি। সেই রকম কাউকে আমি মনে করতে পারি না। আপনার স্বামী যখন খুন হলো তখন আপনি কোথায় ছিলেন? আমি নিচে কফি শপে ছিলাম। ওখানেই আমি আর সুধীর ব্রেকফাস্ট করি। আমার স্বামী একা ব্রেকফাস্ট খেতে পছন্দ করতেন। তারপর দেশের অফিসে অনেকের সঙ্গে কিন্তু কথা বলতেন ওই সময়। আচ্ছা, আপনার স্বামী কি কাউকে এক্সপেক্ট করেছিলেন সকালে? দেখুন, আমাকে তো কিছু বলেননি। অন্যান্য দিন সুধীর সকালে আসে, ওর সঙ্গে কাজের 2-1টা কথা হয়। ও ব্রেকফাস্ট অর্ডার করে, আমি আর সুধীর নিচে কফি শপে খেতে যাই। কিন্তু আজ সকালে সুধীর ফোন করে বলল ওর আসতে নাকি একটু দেরি হবে। আমি যেন সোজা কফি শপে চলে আসি, ও আমাকে সেখানেই মিট করবে। আমার স্বামী যখন ব্রেকফাস্ট অর্ডার করছেন তখনই আমি বেরিয়ে যাই। তারপর কে এসেছে আমার কিন্তু কোনো ধারণাই নেই। আরেকটা প্রশ্ন ম্যাডাম, আপনি যখন কফি শপে গিয়ে পৌঁছালেন তার কতক্ষণ বাদে মিস্টার শ্রীবাস্তব ওখানে আসেন? বেশিক্ষণ নয়, মিনিট কয়েকের মধ্যেই।
মিনিট কয়েক মানে কি 2 মিনিট, 5 মিনিট, না তার বেশি? দেখুন, মিনিট 2 কি হবে, তার বেশি কিন্তু নয়। ম্যাডাম, আপনি পান খেতে ভালোবাসেন? হঠাৎই প্রশ্ন শুনে সুকন্যা অবাক হয়ে তাকালেন। সামনে কাঁচের কফি টেবিলে একটা প্লেটে গোটা 2 সাজা পান লবঙ্গ দিয়ে আটকানো। একেনবাবু পানগুলোর দিকে তাকিয়ে বললেন, আমার ফ্যামিলিও খুব ভালোবাসেন, মানে আমার বেটার হাফ ম্যাডাম। তবে এখানকার পানে দেশের পানের স্বাদ নেই। হ্যাঁ, একটু অন্যরকম ঠিকই। তবে নেই মামার থেকে কানা মামা ভালো। এই রকম 5 স্টার হোটেলে যে পান পাচ্ছেন সেটাই তো দারুণ ব্যাপার। হ্যাঁ, লাকিলি আমার সঙ্গে আমিনার পরিচয় হলো। ও প্রতিদিন আমার জন্য পান নিয়ে আসে ওই লেক্সিংটন স্ট্রিটের একটা দোকান থেকে। আমিনা? বাংলাদেশের মেয়ে, এখানকার হাউসকিপিংয়ের কাজ করে। একেনবাবু জুলু জুলু চোখে পানের দিকে তাকিয়ে আছেন দেখে সুকন্যা জিজ্ঞেস করলেন, খাবেন একটা পান? আরে না ম্যাডাম, মাত্র 2টো তো আছে। তাতে কি হয়েছে, আমিনাকে বললেই আরও কয়েকটা নিয়ে আসবে। আর বলতে হলো না। একেনবাবু একটা মুখে পুড়ে চোখ বুজে চিবোতে চিবোতে বললেন, বাহ, দারুণ টেস্ট ম্যাডাম। আপনিও একটা নিন না। থ্যাঙ্কস, আমি পান খাই না। হোটেলে থেকে ফেরার পথে একেনবাবু ক্যাপ্টেন স্টুয়ার্টকে ফোন করলেন। হ্যালো স্যার, বলছি আপনি আপনার লোকেদের একটু খোঁজ করে দেখতে বলবেন পোর্ট অথরিটির লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টে কোনো সাফায়ার ডায়মন্ডের কাফলিং জমা পড়েছে কিনা। জমা পড়লে আমাকে জানাবেন। আপনার মাথায় কি ঘুরছে বলুন তো? আসলে আমি একটু কনফিউজড স্যার। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কিছুই পরিষ্কার বুঝতে পারছি না। দেখুন, আমি কিন্তু বুঝতে পারছি এই ছবিগুলোর মধ্যে 2টো ছবি ফেক। কি করে বুঝলেন স্যার? ব্রজদুলাল বাবু ফুলের আশেপাশে এলেই অ্যালার্জিতে কাবু হন, আর বিছানার পাশে ফুলদানিতে অতগুলো ফুল, কিন্তু তাও মেয়েটার সঙ্গে উনি ফুষ্টি নষ্টি চালাচ্ছেন। মন্দ বলেনি স্যার, তবে কি না আমরা জানি না ফুলগুলো সত্যি ফুল না প্লাস্টিকের। ও হ্যাঁ, এটা ভেবে দেখিনি। যাই হোক, পোর্ট অথরিটিতে কাফলিংয়ের খোঁজ করছিলেন কেন? কয়েকটা পসিবিলিটি আছে। একটা হলো কাফলিংটা শ্রীবাস্তববাবু ভুল জায়গায় ফেলেছিলেন আর ক্লিনার সেটা লস্ট অ্যান্ড ফাউন্ডে জমা দেন। সম্ভাবনাটা ক্ষীণ, কিন্তু অনেস্ট ম্যান তো এদেশে আছে স্যার। দ্বিতীয় সম্ভাবনা হলো শ্রীবাস্তববাবু কাফলিংটা নিজেই আত্মসাৎ করেছেন, তার বদলে হাবিজাবি কিছু একটা বালতিতে ফেলেছেন। ব্রজদুলালবাবু দূর থেকে তা দেখেননি। সেক্ষেত্রে কেউ ফোন করে বলতেই পারে যে কাফলিংটা তারা পায়নি। কিন্তু শ্রীবাস্তব গল্পটা আমাদের করতে যাবে কেন? সেটাই ভাবছি স্যার। হয়তো পুলিশ ঠিক পথেই এগোচ্ছে। খুনটা করেছেন মিস্টার সুধীর শ্রীবাস্তব কিংবা সুকন্যা। সবই সম্ভব স্যার। সুকন্যা ম্যাডাম তো স্যার সুধীরবাবুর প্রেমে হাউডুব। তাকে তাড়াতাড়ি আপন করে পাওয়ার ইচ্ছে। সেই সঙ্গে যোগ করুন আনফেইথফুল বুড়ো স্বামীর আচরণ। খুব যে রেগে গিয়েছিলেন সে তো সুধীরবাবুই জানালেন। ম্যাডাম ডাক্তারি পড়তেন, ছুরির ব্যবহার নিশ্চয়ই জানতেন। কল্পনাই যখন করছেন তাহলে ফারাকেই বা বাদ দিচ্ছেন কেন? তাকেও তো সুকন্যা খুন করতে পারে। অপরচুনিটিটা নেই স্যার, অন্তত আমাদের যা বলেছেন সেটা সত্যি ধরলে নেই। সত্যি যে বলেছে তার প্রমাণ কি? ঠিক স্যার, ভেরি কনফিউজিং। একেনবাবুর অন্য কি একটা কাজ ছিল, উনি বাড়িতে ঢুকলেন না। বাড়িতে ফিরে দেখি প্রমথ মহা উদ্যমে রান্না করছে। আমাকে দেখা মাত্র হুকুমে হুকুমে প্রাণান্ত করল, আর ফাঁকে ফাঁকেই সারাদিন কি কি হয়েছে শুনল। ল্যাবের এক্সপেরিমেন্টের জন্য এগুলো সব মিস করছে, তার জন্য বিশ্বশুদ্ধ সবার বাপান্ত করল। টিপিক্যাল প্রমথ। পরদিন সকাল সকাল 2টো ক্লাস ছিল। ক্লাস শেষ করে যখন অফিসে ফিরলাম, একেনবাবু আমার ঘরে। কি ব্যাপার বলুন তো, কাল কোথায় ছিলেন গভীর রাত পর্যন্ত? উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, আপনার কি আর ক্লাস আছে স্যার? না, কেন? তাহলে চলুন। কোথায়? ম্যাডাম সুকন্যার কাছে। ব্যাপারটা কি? হোটেলের লন্ড্রি রুমে তোয়ালে জড়ানো রক্তমাখা ছুরি পাওয়া গেছে।
পুলিশের ধারণা ওটা দিয়েই ব্রজদুলাল বাবুকে খুন করা হয়েছে। কাজ শেষ করে ছুরিটা তোয়ালের মধ্যে ঢুকিয়ে লন্ড্রি শুট দিয়ে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ মিস্টার শ্রীবাস্তবকে জিজ্ঞাসাবাদ করছে। মিনিট 5 জন্য মিস্টার শ্রীবাস্তবের কোনো অ্যালিবাই নেই। আর নেই খুব ক্রিটিক্যাল সময়ে সুকন্যা ম্যাডামের সঙ্গে খেতে আসার আগে। ম্যাডাম সুকন্যা ভীষণ বিচলিত, আমাদের ডেকেছেন। আরে বাবা, আমাদের মানে তো আপনাকে, বহু বচন লাগাচ্ছেন কেন? কিন্তু দোষী ধরা পড়লে আপনি আর কি করবেন? রাইট স্যার। ও আর একটা ব্যাপার, পোর্ট অথরিটির লস্ট অ্যান্ড ফাউন্ড অফিসে কোনো কাফলিং পাওয়া যায়নি। আপনি কি ভেবেছিলেন কিছু পাওয়া যাবে? না স্যার, পাওয়া গেলে অবাকই হতাম। তখন একটু অন্যভাবে চিন্তা করতে হতো। একেনবাবু ঠিক কি বলতে চাইছেন বুঝলাম না, কিন্তু এই নিয়ে আর প্রশ্ন করলাম না। হোটেলে সুকন্যার ঘরে পৌঁছনোর আগেই দেখলাম একটি ভারতীয় চেহারার মেয়ে ট্রলিতে করে অজস্র তোয়ালে, চাদর এই সমস্ত নিয়ে হলওয়েতে হাঁটছে। বোঝাই যাচ্ছে হোটেলের ওই হাউসকিপিং ডিপার্টমেন্টে কাজ করে। একটু চান্স নিই স্যার বলে একেনবাবু চেঁচিয়ে ডাকলেন, আমি না। একেনবাবুর ডাক শুনে মেয়েটি চমকে ফিরে তাকালো। আপনি আমি না? হ্যাঁ, আমারে খোঁজেন? আপনাকেই খুঁজছি ম্যাডাম। নো ম্যাডাম, আই হাউসকিপার। বাংলায় বলুন, আমরা বাঙালি। আমি এখানে কাজ করি স্যার। সেটা আমি জানি। আপনার কথা সুকন্যা ম্যাডাম বলেছেন। আপনি তো ওর জন্য পান কিনে আনেন প্রতিদিন। হ্যাঁ, ম্যাডাম পান ভালোবাসেন। আপনি কোথায় থাকেন? প্যাটারসনে। কতদিন এখানে চাকরি করছেন? ওই ধরেন প্রায় মাস 5 হলো। আপনি কি পুলিশের লোক? সেটা কেন মনে হচ্ছে? আপনাকে তো দেখলাম পুলিশ সাহেবদের সঙ্গে। আমি ম্যাডাম সুকন্যার জন্য কাজ করছি, ব্রজদুলাল বাবুর মৃত্যুর ব্যাপারে। খুব ভালো লোক ছিলেন স্যার। আপনাকে পুলিশ প্রশ্ন করেছিল? না, আমি তো ইংরেজি ঠিক জানি না, উত্তরও দিতে পারতাম না। আপনি কি এখন কাজে যাচ্ছেন? না, আমার কাজ শেষ হয়ে গেছে। বেশ, তাহলে 2-1টা প্রশ্ন করি। আচ্ছা, যেদিন ব্রজদুলাল বাবু মারা গেলেন সেদিন আপনি সকালে গিয়েছিলেন ঘর পরিষ্কার করতে? না, সাহেব আর ম্যাডামদের ঘর আমি পরিষ্কার করি ওই 10টা নাগাদ। তবে সামনের একটা ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম। কটা নাগাদ? 8:30টার সময়। আপনি কি দরজা বন্ধ করে ঘর পরিষ্কার করেন? না না, সব সময় দরজা খুলে রেখেই পরিষ্কার করতে হয়। সেখান থেকে কি ব্রজদুলাল বাবুর দরজা দেখা যায়? না, ঘরটা স্যারের পাশের ঘরের ঠিক উল্টো দিকে। আচ্ছা, হলওয়েতে কাউকে দেখেছিলেন? মিস্টার শ্রীবাস্তব বা আর কাউকে? শ্রীবাস্তব স্যার নিজের ঘরেই ছিলেন। ওর কম্পিউটারে কিছু একটা কাজ করছিলেন। আমাকে বলছিলেন একটু পরে এসে ঘরটা পরিষ্কার করে যেতে। সেটা বুঝলাম। তার মানে আর কাউকে দেখেননি? না, একজনকে দেখেছিলাম তোয়ালে হাতে। মনে হয় একজন গেস্টই হবে। সাহেবের ঘর থেকে কিছু শুনেছিলেন? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছিল ইংরেজিতে, তাই ঠিক বুঝিনি। মনে করার চেষ্টা করুন, যে কোনো কথা, অর্থ না জানলেও চলবে। একটা লোকের গলা শুনছিলাম, ধমকের সুরে কিছু একটা বলছিল। কি একটা খালিন বা ওরকম কিছু হবে। উত্তরে স্যার কিছু বলছিলেন, কিন্তু ওই কথাটাই বার কয়েক শুনছিলাম। তারপরে ভ্যাকুয়াম ক্লিনার চালাই, আর কিছু শুনতে পাইনি। ঘর পরিষ্কার করার পর কি আপনি শ্রীবাস্তবের ঘরে গেলেন? না, আমার ম্যানেজার ফোন করে বললেন 3 তলায় আরেকটা ঘর পরিষ্কার করতে। সেটা করে যখন দোতলায় নামি, তখন দেখি স্যারের দরজা খোলা আর অনেক পুলিশ। আমি ভয় পেয়ে ওখানে আর দাঁড়াইনি। ম্যাডামের সঙ্গে দেখা হলো কখন? দুপুরবেলা আমাকে শ্রীবাস্তব স্যার ফোনে ডাকলেন। বললেন ম্যাডামকে নতুন রুম নম্বরে গিয়ে পান দিয়ে আসতে। পান পেলেন কোথায়? আমার কাছে থাকে স্যার, আমি তো খুব পান খাই। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি তো স্যার আর ম্যাডামের ঘর পরিষ্কার করছেন বেশ কিছুদিন। আপনি ওদের ঘরে কিছু দামি পরে থাকতে দেখেননি? স্যার, আমি দামি কোনো জিনিস ছুঁই না। যদি কিছু চোখে পড়ে, দামি বলে মনে হয় আর কি, ঠিক যেখানে দেখি সেখানেই রেখে দিই।
আপনি কি কোনো কাফলিংক দেখেছিলেন? স্যার ওই কথাটাই তো শুনছিলাম, কাফলিন। স্যার ওটা কি? এই ধরুন এই বোতামের মতো দেখতে, হাতের আস্তিনে থাকে, তবে খুব সুন্দর বড় আংটির মতো দেখায়। হ্যাঁ স্যার, একটা হাত খোলা খামের মধ্যে আংটির মতো কয়েকটা বোতাম আর একটা খোলা বাক্স বাইরের টেবিলে দেখছিলাম। আমি ম্যাডামকে বলছিলাম, ম্যাডাম সেটাকে ঝোলা ব্যাগে ঢুকিয়ে রাখতে বলছিলেন। ঝোলা ব্যাগ? ক্লজেটে একটা ব্যাগ ঝোলানো থাকতো। স্যার নিজের জিনিস এদিক ওদিক ফেলে সরিয়ে রাখতেন আর ভুলে যেতেন। ম্যাডাম আমাকে চোখে কিছু পড়লে ওই ঝোলা ব্যাগে রাখতে বলতেন, পরে সেখান থেকে স্যারকে বার করে দিতেন। সেই ঝোলা ব্যাগটা কোথায়? ম্যাডামের নতুন রুমে। অন্যান্য জিনিসের সঙ্গে আমি ওটা ওখানেই রেখে এসেছি। চমৎকার, তাহলে চলুন ম্যাডামের ঘরে ওটা এখনো আছে কিনা দেখি। ঘরে সুকন্যা পাংশু মুখে বসে আছেন। একেনবাবু ঢুকেই বললেন, ম্যাডাম দুর্ভাবনা করবেন না, আমি না একটা জিনিস ক্লজেটে রেখেছে, সেটা আছে কিনা দেখি। সুকন্যার হতভম্ব মুখ দেখে বুঝলাম ওর কোনো ধারণাই নেই কী নিয়ে কথা হচ্ছে। ক্লজেটে ঝুলন্ত কাপড়ের ঝোলা হাতড়ে আমিনা একটা খাম বার করল। তার মধ্যে থেকে বেরোলো একটা বাক্স, ভেতরে দুটো কাফলিং, কারুকার্য করা গিলটি সোনার, মধ্যেখানে একটা হীরের চোখ। একেনবাবুর চোখে মুখে উত্তেজনা। ফোন করলেন ক্যাপ্টেন স্টুয়ার্টকে। ক্যাপ্টেন স্টুয়ার্ট নিশ্চয়ই খুব কাছেই ছিলেন। মিনিট কয়েকের মধ্যেই FBI এর ফিল্ড অফিসার ডেভ বলডুইনকে নিয়ে ঘরে ঢুকলেন। কাফলিংটা দেখেই ডেভ বলে উঠলেন, বিঙ্গো বিঙ্গো, কোত্থেকে পেলেন? ব্রজদুলাল বাবুর ঘরেই ছিল, হাউসকিপার সরিয়ে রেখেছিল। এটাই সেই স্পাই কাফলিংক? ডেভ মন দিয়ে কাফলিংয়ের মুখটা পরীক্ষা করে বললেন, তাই তো মনে হচ্ছে। এখনই এটাকে ল্যাবে পাঠাচ্ছি ছবিগুলো প্রিন্ট করতে। আপনি স্যার ছবিগুলো একবার হাউসকিপার আমিনাকে দেখিয়ে দেবেন, ও মনে হয় সাহায্য করতে পারবে খুনিকে আইডেন্টিফাই করতে। তবে বাংলা জানে এমন কাউকে ডাকবেন, ও ভালো ইংরাজি বোঝে না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তড়িঘড়ি সবাই বিদায় নিলে একেনবাবু সুকন্যাকে বললেন, ম্যাডাম মনে হয় এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কয়েকদিন বাদে আমাদের ডাক পড়ল FBI এর ফিল্ড অফিসে। ডেভ বলডুইন হলেন হোস্ট। ওদের কনফারেন্স রুমের টেবিলে কফি, ডোনাট, কেক, ফ্রুটস এ সমস্ত সাজানো। সেখানে ল্যারি স্টকটন আর ক্যাপ্টেন স্টুয়ার্টও হাজির। ল্যারি আর ডেভের করমর্দনে একেনবাবুর হাত মুচড়ে যাবার জোগাড়। ডেভ বললেন, স্পাই ক্যামেরার ভিডিও থেকে প্রায় সবাইকে শনাক্ত করা গেছে। হাউসকিপিংয়ের আমিনা দেখিয়ে দিয়েছে হলওয়েতে 8:30টার সময় তোয়ালে হাতে কাকে ও একটা যেন দেখেছে। কাঁচা পাকা চুল, মোটা ভুরু, নাকের ওপর একটা বড় আঁচিল আছে। আইডিয়াল জুয়েলারির মালিক। আসলে তোয়ালে জড়ানো যে ছুরিটা পাওয়া গেছে তার হাতল থেকে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি ঠিকই, ভালো করেই এতটাই সেটা মুছেছে, কিন্তু ফরেন্সিক এক্সপার্টদের যে টাচ DNA টেকনিক আছে সেটা এতটাই জানতো না। সেটা কি? আমাদের শরীরের চামড়া থেকে সবসময় স্কিন সেল ঝরছে। তোয়ালেতে তার কয়েকটা পাওয়া গেলেই সেগুলো থেকে PCR অ্যানালিসিস করে DNA প্রোফাইল তৈরি করা যায়। তবে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয়নি, লোকটা সব স্বীকার করেছে। আমি জানি ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে একেনবাবুর আগেই কথা হয়েছে, কিন্তু ড্রামাটিক এফেক্টের জন্য ক্যাপ্টেন স্টুয়ার্ট বললেন, একেন এদের এবার বুঝে বলো কিভাবে কাফলিংটা পেলে। কি যে বলেন স্যার, আমি একা কেন, এরা সবাই না থাকলে কি আর হতো? আরে আরে বিনয়টা ছেড়ে বলো। আসলে স্যার এক সেট নয়, 2 সেট কাফলিংক এর মধ্যে জড়িত ছিল। একটা দামি আর একটা সস্তা। দামিটা ছিল কার্টিয়ার কোম্পানির স্যাফায়ার ডায়মন্ড কাফলিংক, যেটা কেনাই ছিল বিজনেসম্যান ব্রজদুলাল বাবুর উদ্দেশ্য, কিন্তু দোকান বন্ধ হয়ে গিয়েছিল বলে প্রথম দিন সেটা কিনতে পারেননি। একটা সস্তা কাফলিং আনঅফিসিয়ালি ক্যাশ টাকা দিয়ে কিনেছিলেন। কথা ছিল পরের দিন দোকান খুললে ব্যাংক চেক নিয়ে এসে দামি কাফলিংটা কিনবেন, তখন ওই সস্তা কাফলিংটা ফেরত দিয়ে সেই ক্যাশ টাকাটা নিয়ে নেবেন। বলা যেতে পারে এটা ছিল ওই খানিকটা আর্নেস্ট মানি। ব্রজদুলালবাবু ওই সস্তা কাফলিংটা আর ফেরত পাঠালেন না। $300-400 ওর কাছে কিছুই নয়, কিন্তু কাফলিংটা সস্তা হলেও ওর মধ্যেই স্পাই ক্যামেরা ঢোকানো হয়েছিল। আপনাদের এক এজেন্ট কয়েকদিন আগে ওটা কিনে তার মধ্যে মাইক্রো ক্যামেরা ঢুকিয়ে মালটা ফেরত দিয়েছিল। আইডিয়াল জুয়েলারি রিটার্ন গুডস নেয় না,
কিন্তু ম্যাডাম ফারা নিয়েছিলেন আপনাদের ফিল্ড অফিসারের চার্মে মোহিত হয়ে। ক্যাপ্টেন স্টুয়ার্ট সেটাই আমাকে বলেছেন। নিশ্চয়ই সেটা সম্ভব। আমার কিন্তু ধারণা মালিকের হয়েই ম্যাডাম ফারা ফেরত নিয়েছিলেন। খুব বেশি দামের জিনিস তো নয়। আর ওতে যে স্পাই ক্যামেরা ঢোকানো হয়েছে মালিক প্রথমে হয়তো সন্দেহ করেননি। সন্দেহ থাকলে ওটাকে নষ্ট করতেন। দ্বিতীয় এজেন্ট যখন পরের দিন দোকানে গেলেন ওই কাফলিংটার খোঁজে, তখনই মনে হয় সন্দেহের শুরু। দ্বিতীয় এজেন্টের আসল পরিচয় হয়তো ওরা জানতো। ওটা এমন কোনো স্পেশাল কাফলিং নয়, কিন্তু ঠিক ওটাই ওই এজেন্টের কেন দরকার? এদিকে ম্যাডাম ফারাও পড়লেন মুশকিলে। তিনি তো জানতেন দোকানে ওটা নেই। ব্রজদুলাল বাবুকে কাঁচা রসিদ দিয়ে ক্যাশে বিক্রি করেছিলেন। মালিক শুধু জানতেন ওটা ফেরত এসেছে এবং বিক্রিরও কোনো রেকর্ড নেই। মোটমাট ম্যাডাম ফারা ধরা পড়ে সব কিছু স্বীকার করলেন। উনি যে মালিকের অজান্তে ব্রজদুলাল বাবুকে ওটা দিয়েছিলেন সেটা সিসিটিভিতেই দেখা গেল। মালিকের গ্যাং মেম্বাররা তখন সবাই ভীত সন্ত্রস্ত। কাফলিংকে স্পাই ডিভাইস রয়েছে। পুলিশের হাতে পড়ার আগেই যে করে হোক ওটাকে উদ্ধার করতে হবে। কে কাফলিংটা প্রথমে কিনেছিল তাকে খুঁজে বের করা হলো সিসিটিভির ছবি থেকে। ম্যাডাম ফারার সঙ্গে তার হয়তো পরিচয় হয়েছিল। তবে কিভাবে ওই প্রথম এজেন্টকে এত তাড়াতাড়ি খুঁজে বের করা হলো, আই হ্যাভ নো ক্লু। একটা সম্ভাবনা, দ্বিতীয় এজেন্টের পরিচয় ওরা জেনে গিয়েছিল বলে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। হঠাৎ করে প্রথম এজেন্ট তার সঙ্গে দেখা করতে আসায় খুনের কাজটা সহজ হয়ে যায়। ম্যাডাম ফারাকে হত্যা করা হলো। উনি পুলিশের হয়ে কাজ করছেন সন্দেহে। বাকি রইল বিজনেসম্যান ব্রজদুলাল বাবুর কাছ থেকে কাফলিংটা দ্রুত উদ্ধার করা। তখনই ব্ল্যাকমেল শুরু হলো। ব্রজদুলাল বাবু ভাবলেন দামি কাফলিং ফেরত চাইছে। না, ওরা চাইছিল আসলে সস্তা কাফলিংটা। তাই কাফলিং ফেরত দিয়েও মুক্তি পেলেন না। আমি ভাগ্যক্রমে ওটা পেলাম হোটেলের হাউসকিপিং লেডি আমিনার জন্য। তিনি ওটা যত্ন করে সরিয়ে রেখেছিলেন। সুতরাং সব ধন্যবাদ ওনার প্রাপ্য। কিন্তু একটা জিনিস তো বুঝতেই পারলাম না, দুটো কাফলিং চাইলেই তো চুকে যেত। দুটোই যখন বিজনেসম্যানের কাছেই ছিল। আমিও সেটাই ভেবেছিলাম স্যার। মনে হয় গ্যাংয়ের সবাই তখন এত ভীত উত্তেজিত, কুইক অ্যাকশন নিতে গিয়ে সব দিক খেয়াল রাখতে পারেনি। ভাগ্যিস পারেনি স্যার। তোমার জন্যই জুয়ো চক্রটা আবিষ্কার হয়েছে। আইডেল জুয়েলারির মালিক এটার মূল পান্ডা। কিন্তু একেন, তোমাকে এবার একটা প্রশ্ন করি। আইডেল জুয়েলারি নিয়ে এফবিআইটা তো মাথা ব্যথা কেন? অনুমান করতে পারো? আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন স্যার? আরে না, বলো না। আপনি তো স্যার বলেছিলেন জাল টাকা সংক্রান্ত। কিন্তু কি সেটা? আমার ধারণা স্যার এই জুয়ো চক্র চালিয়ে বাজে টাকা এক্সচেঞ্জ করা হচ্ছিল ভালো টাকার সঙ্গে। কিভাবে? খুবই সহজ স্যার। যারা বাজি ধরছে তারা দিচ্ছে ভালো টাকা, জিতলে দেওয়া হচ্ছে নকল টাকা। 100% প্রফিট। বুঝলাম না, বাজি জিতে নকল টাকা পেলে তো লোকেরা কমপ্লেন করতে পারে পুলিশের কাছে। স্যার, অপরাধ করতে গিয়ে টাকা খোয়ালে কি কমপ্লেন করা যায়? নিউ ইয়র্ক সিটির আইন অনুসারে তো স্যার এগুলো হচ্ছে ইনলিগাল বেটিং, তাই না? ক্যাপ্টেন স্টুয়ার্টকে দেখলাম গর্ব মুখ করে ল্যারি আর ডেভের দিকে তাকাচ্ছেন। ভাবটা কি বলেছিলাম,